আপনারা যারা প্রাইমারি পরীক্ষা সামনেই দিবেন তাদের জন্য আজকে আমরা অনেকগুলো অঙ্ক করব এবং যে অঙ্কগুলো প্রাইমারির বিগত সালে বারবার রিপিট হয়েছে এবং যেগুলো আপনাদের আসার সমূহ সম্ভাবনা রয়েছে আজকে আমরা 50+ অঙ্ক করার চেষ্টা করব। তো অবশ্যই আমি ভিডিওটা কয়েকটা পার্টে রেকর্ড করব এবং রেকর্ড করার পর একসাথে অ্যাডজাস্ট করে দিয়ে আপনাদের জন্য আপলোড করে দেব, যাতে করে একটা ভিডিও দেখেই মোটামুটি 1 ঘন্টা প্লাস ভিডিওটা হবে। অবশ্যই এই একটা ভিডিও দেখে আপনারা অনেকগুলো অঙ্ক কমন পেতে পারেন এবং এখান থেকে পূর্ণাঙ্গ একটা ধারণা আপনাদের হয়ে যায়। তো শুরুতেই বলে রাখি, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আমরা ইজি থেকে ধীরে ধীরে কঠিন অঙ্কগুলোর দিকে প্রবেশ করব। তো শুরুতেই স্ক্রিনে আপনারা এই অঙ্কটা দেখেন। একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত? এই ধরনের অঙ্ক আসলে মুহূর্তের মধ্যেই আপনারা সলিউশন করতে পারবেন। কিভাবে সেটা? যেহেতু বলা আছে যত তত, তো যত তত যে সমস্ত অঙ্কে থাকে এই সংখ্যা রিলেটেড, তো সেগুলো আপনারা করবেন কি, এটা আর এটা এই দুটো সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে 820 আছে একটা সংখ্যা আর 650 আছে একটা সংখ্যা, এই দুটো আপনারা যোগ করবেন, যোগ করার পর 2 দ্বারা ভাগ করবেন, তাহলে মুহূর্তের মধ্যেই উত্তর হয়ে যাবে। কেন এই জিনিসটা হয় আপনারা যদি ডিটেলসটা না জানেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আমি ডিটেলসটাও আলোচনা করব। তাহলে যোগ করে দিচ্ছি আমরা। তাহলে 8 6 1400, 50 আর 20 70, তার মানে 1470 হচ্ছে যোগফল, ভাগ হচ্ছে 2। তাহলে 2 দ্বারা যদি আমরা কাটি 7 2 14, কিছুই থাকে না হাতে। আর 70কে যদি 2 দ্বারা কাটি 35 2 70, তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন ঘ নম্বরটা আমাদের সঠিক উত্তর হচ্ছে। এখন আসেন, এই অঙ্কটা কতবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে এটা মুছে দিয়ে আমি সেটা একটু দেখাচ্ছি। স্ক্রিনে দেখেন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কলেজ পর্যায়ে 2014 সালে এসেছে হুবহু এই অঙ্কটাই। এটা দেখেন, এই অঙ্কটাই এসেছে কোথায়? ইসলামী ব্যাংক লিমিটেড ফিল্ড অফিসার পদে 1/2/2013 সালে। এটা দেখেন, অঙ্ক কিন্তু সেম। এটা এসেছে প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2016-তে, যেটা মুক্তিযোদ্ধা কোঠায় অনুষ্ঠিত হয়েছিল। এটা দেখেন, এটা এসেছে জাতীয় রাজস্ব বোর্ড অফিস সহায়ক পদ 2025-এ, একেবারে রিসেন্ট টাইমে কিন্তু এটা এসেছে। এটা দেখেন, অঙ্ক সেম। এটা এসেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট অফিস সহকারী পদে 22/11/2025-এ এবং এই অঙ্কটা প্রাইমারিতে এসেছে 2024 সালে সর্বশেষ যে প্রাইমারির পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেটাতেও কিন্তু এই অঙ্কটা এসেছে। তো দেখেন, আমি দেখাচ্ছি যে কতবার বিভিন্ন চাকরির পরীক্ষা এসেছে। এই যে দেখেন 11তম বেসরকারি প্রভাষক নিবন্ধন, আমি স্ক্রল করব, আপনারা দেখতে থাকবেন। এই যে দেখেন প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক 2016, পরেরটা দেখেন দুর্নীতি দমন কমিশন 2004, পরেরটা দেখেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিরাপত্তা প্রহরী 2023, পরেরটা দেখেন পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর 2024, পরেরটা দেখেন ইসলামী ব্যাংক, যেটা আমি একটু আগে দেখিয়েছি, পরেরটা দেখেন ইসলামী ব্যাংক ফিল্ড অফিসার, পরেরটা দেখেন জাতীয় রাজস্ব বোর্ড অফিস সহায়ক, পরেরটা দেখেন ইসলামী ব্যাংক ফিল্ড অফিসার, এটা 2013, পরেরটা দেখেন ভূমি ও রেকর্ড জরিপ অধিদপ্তরের চেইনম্যান 2025, পরেরটা দেখেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট অফিস সহকারী 2025, পরেরটা দেখেন পল্লী বিদ্যুতায়ন বোর্ড জেনারেল ম্যানেজার 2022, তারপরেরটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 22তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট। আমি একটু দেখাচ্ছি। এই যে দেখেন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন 22তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট 2001। এই যে বিসিএসে একবার এই অঙ্কটা এসেছে, তারপর কিন্তু অসংখ্যবার বিভিন্ন চাকরি পরীক্ষায় রিপিট হয়েছে। তো প্রথম অঙ্কটা করানোর ক্ষেত্রে আমি একটু সময় নিচ্ছি, কেননা আমি দেখাতে চাই যে অঙ্কগুলো এরপরে আমি আপনাদের করাবো প্রত্যেকটা অঙ্কই বিভিন্ন সময়ে চাকরির পরীক্ষায় বারবার রিপিট হয়েছে এবং এগুলোই কিন্তু আপনাদের আসবে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায়। একটু সংখ্যা চেঞ্জ করে দিতে পারে। তো এই অঙ্কটা আমি শর্টকাটে করিয়েছি, এবার একটু ডিটেইলসে আপনাদেরকে করাই দিতে চাই। আচ্ছা, যেহেতু বলা হচ্ছে একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত, তাহলে আমরা শুরুতে ধরে নেব যে ধরি আমাদের সংখ্যাটি হচ্ছে কত, বলেন তো দেখি। সংখ্যাটি হচ্ছে আমাদের x, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে প্রশ্ন মতে যখন আমরা বিল্ড আপ করব তখন করব কি, একটি সংখ্যা, তার মানে এই x সংখ্যাটা 650 থেকে যত বড়, তাহলে x - 650, অর্থাৎ xটা 650 থেকে যতটুকু বড়, 820 থেকে তত ছোট, অর্থাৎ 820 থেকে আবার ততটুকু ছোট। এই যে এভাবে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বিল্ড আপ হয়ে গেল। তাহলে x, এই xটা এদিকে আসলে প্লাস x ইকুয়াল টু এই যে 820, এই 650 ওইদিকে গেলে প্লাস 650 হয়ে যাচ্ছে।
তাহলে বা এক্স আর এক্স 2x ইকুয়াল টু 8 6 14, তাহলে 1470, তাহলে সুতরাং এক্স এর ভ্যালু 1470কে 2 দ্বারা ভাগ করলে 735। এই যে দেখেন 735 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা অঙ্কটা সমাধান করলাম। এরপর আমরা আরও অঙ্ক করব। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা অঙ্কগুলোই কিন্তু আমরা প্রায়োরিটি দিব, এবং বিসিএস এর অঙ্ক, পিএসসি রিসেন্ট টাইমের অঙ্ক, এগুলোই কিন্তু আমরা লিস্টে রাখবো। তো চলেন আমরা পরেরটাতে চলে যাই। এবারে এই পরীক্ষারই আরেকটা অঙ্ক দেখেন পরীক্ষা কিন্তু সেম পরীক্ষা, এবং এটাও কিন্তু প্রচুর রিপিট হওয়া একটা অঙ্ক। আমি এগুলোকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসেবে লিখে দেই আপনাদের সব সময়ের জন্য। একটি বৃত্তের ব্যাস 20% বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তো আমরা ডিটেইলস মেথডেও এই অঙ্কটা করতে পারি, আবার শর্টকাট মেথডেও এই অঙ্কটা করতে পারি। তো শুরুতেই আমি ডিটেইলস মেথডে আপনাদের করে দিতে চাই। তো দেখেন অঙ্কটা আগে বুঝতে হবে, তারপরেই না আপনি শর্টকাট অ্যাপ্লাই করবেন, তাই না? তাহলে এটা হচ্ছে একটা বৃত্ত, এবং এই বৃত্তটার সেন্টার বা কেন্দ্র হচ্ছে এটা, এবং এই দিক থেকে এই দিকে যে রেখাটা যাবে সেটাকে আমরা বলবো ব্যাস। তাহলে খেয়াল করে দেখেন তো দেখি, এই বৃত্তটার সেন্টারটাকে যদি আমি ও বলি, আর এটাকে যদি এ বলি, এটাকে যদি বি বলি, তাহলে এ বি হচ্ছে এই বৃত্তটার ব্যাস, ঠিক আছে? আর ও বি হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসের অর্ধেক তো ব্যাসার্ধ, তাই না? তাহলে একটি বৃত্তের ব্যাস 20% বাড়ানো হয়েছে। এখন শুরুতে বৃত্তটার ব্যাস কি ছিল? ধরে নিলাম আমি এইটা যদি আর হয়, এটা যদি আর হয়, ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি, তাহলে ব্যাসের মান কত? ব্যাসের মান হচ্ছে আমাদের কিন্তু 2r। খেয়াল করে দেখেন, তাহলে ব্যাসের মান যদি 2r হয় এবং 20% যদি বাড়ানো হয়, তাহলে কত হবে? অর্থাৎ এই 2r এর 20% বৃদ্ধি পাবে। তো এখন আমরা যদি কোনো সংখ্যা ধরে এখানে চিন্তা করি, তাহলে কিন্তু জিনিসটা আমাদের জন্য সহজ হবে। তাহলে আমরা ধরলাম যে ব্যাসের মান হচ্ছে কত? 10 ধরলাম, ঠিক আছে? অথবা 100 ধরলাম, যে ব্যাসের মান হচ্ছে এখানে 100, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত এটুকু হচ্ছে 100। তো এটুকু যদি 100 হয়, তাহলে বলেন তো ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 50, অর্থাৎ আর এর মান কত? 50। এই আর এর মান কত? 50, অর্থাৎ ও বি হচ্ছে 50, আর এ ও হচ্ছে 50। 50 50 100, যেহেতু আমরা ব্যাস 100 ধরে নিয়েছি। এবারে যদি 20% বাড়ানো হয়, আর তাহলে 20% বাড়ানো মানে কি বলেন তো দেখি? এই বৃত্তটা একটু বড় হয়ে যাবে, বড় হয়ে গিয়ে এই যে এক পাশ থেকে আরেক পাশে যে ব্যাসটা চলে গেল, এই ব্যাসটা কত হবে? অবশ্যই এই ব্যাসটা 120 হবে, অর্থাৎ এই ব্যাসের মান আমাদের দাঁড়াবে তখন কত? 120। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা হবে 60, এখান থেকে এই পর্যন্ত এটা হবে 60, অর্থাৎ আর এর মান 60, এই আর এর মান 60। তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, তাই না? তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। এই ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। তাহলে এখানে আর এর মান হচ্ছে 50, আর এখানে আর এর মান কত? আর এর মান হচ্ছে 60। তাহলে আমরা যদি এভাবে লিখি, পাই 50 তার উপরে স্কয়ার ক্ষেত্রফল, আর পাই 60 তার উপরে স্কয়ার, লিখতেই পারি। ক্ষেত্রফলের সূত্র কিন্তু পাই আর স্কয়ার বসালাম, তাহলে 50 50 গুণ করলে 5 5 25, তার মানে 2500, তার সাথে পাই থাকলো। আর 60 60 গুণ করলে 6 6 36, তার মানে 3600, তার সাথে পাই থাকলো। তাহলে এটার তুলনায় এটা কতটুকু বৃদ্ধি পেয়েছে? আমরা যদি বৃদ্ধি হিসাব করি, যেহেতু শতকরার অঙ্ক এখানে, তাহলে আমরা বলতে পারি 2025 থেকে 3600 কতটুকু বেশি? তাহলে নিচে দিব আমরা 2025, তার সাথে পাই, আর উপরে দিব আমরা কত বলেন তো কতটুকু বৃদ্ধি পেয়েছে? 25-এর থেকে 3600, এদিকে 500 আর এদিকে 600, তার মানে 1100 আমাদের বৃদ্ধি পেয়েছে, তাই না? তাহলে 1100 বৃদ্ধি পেয়েছে, আমরা পাই তো কাটা দিতে পারি উভয় দিকে। তাহলে 0 0 কাটা, 0 0 কাটা, তাহলে এখানে গুণন 100 দিয়ে দিলাম। তাহলে 4 25-এ কত? 100। 4 আর 11 গুণ করলে 4 11 কত? 44। এই যে 44%, আমরা কিন্তু অনেকটা পথ পেরিয়ে অঙ্কটা বের করলাম 44%। কিন্তু এভাবে যদি আপনি এমসিকিউ টাইপের পরীক্ষায় এই ধাঁচের অঙ্ক করতে চান, তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে আপনার। তো আপনাকে কি করতে হবে? সুপার শর্টকাট মেথড অ্যাপ্লাই করে দিতে হবে। সেটা আবার কিভাবে দিবেন আপনি? তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আপনি করবেন কি? a প্লাস বি প্লাস উপরে এ বি, তার নিচে 100, এই রুলটা আপনাকে অ্যাপ্লাই করে দিতে হবে। তো এইটা যদি আপনি বুঝতে পারেন, মুহূর্তের মধ্যে অঙ্ক হয়ে যাবে। তো মনে রাখেন, একটাই যেহেতু পার্সেন্টেজ এবং বাড়ানো হয়েছে, তাহলে এর মানও 20% এবং বির মানও 20% হিসাব করবেন, অবশ্যই পজিটিভ। তাহলে a 20 প্লাস বিও 20 প্লাস উপরে a ইন্টু বি, মানে 20 ইন্টু 20, তার নিচে হচ্ছে 100। তাহলে 20 আর 20 কত? 40, প্লাস এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, তাই না? তাহলে 2 2 4 আর নিচে 1, তার মানে 4ই থাকলো। তাহলে 40 আর 4 44%। এটা করতে কিন্তু আপনার মানে সর্বোচ্চ 20 সেকেন্ডের মতো সময় লাগবে। তো এভাবেই কিন্তু এই ধাঁচের অঙ্কগুলো আপনাকে সলিউশন করতে হবে। রিটেন বা ডিটেইলস করতে চাইলে কিন্তু অনেকটা সময় লাগবে।
এবারে এই পরীক্ষার আরেকটা অঙ্ক দেখেন, যেটাও প্রচুর পরিমাণে বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয়েছে, তাই এটাকেও আমরা ভিভিআই অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্টের তালিকায় রাখতেছি। তো দেখেন, একটি গাড়ির চাকা যদি মিনিটে 90 বার ঘুরে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? সুন্দর একটা অঙ্ক এটা। তো মনে রাখবেন, কোনো গাড়ির চাকা একবার রাউন্ড দেওয়া মানে 360 ডিগ্রি ঘোরা। তো একটা গাড়ির চাকা কিন্তু একটা বৃত্তের সাথে আমরা কল্পনা করতে পারি, আর যদি অর্ধেকটা রাউন্ড দেয় তাহলে সেটা কিন্তু 180 ডিগ্রি ঘোরে, তাই না? এটা বলা যায়। তো এখানে বলা হচ্ছে একটি গাড়ির চাকা যদি মিনিটে 90 বার ঘোরে, আচ্ছা 1 মিনিট মানে কি 60 সেকেন্ড, তাহলে আমরা বলতে পারি গাড়ির চাকাটা 60 সেকেন্ডে ঘুরতেছে কতবার? 90 বার। তাহলে বলেন তো 1 সেকেন্ডে কতটুকু ঘোরে? অবশ্যই উপরে 90, তার নিচে 60, এতবার ঐকিক নিয়মের সাহায্যে শূন্য শূন্য কাটা, 3 দুগুণ 6, 3 তিরিখা 9, তাহলে উপরে 3, তার নিচে 2, এতবার। 3/2 মানে কি? 1.5 বার, অর্থাৎ 1.50 বার বলতে পারি আমরা। মানে 3কে 2 দ্বারা ভাগ করলে কিন্তু 1.5 হয়। তাহলে একবার ঘোরা মানে 360 ডিগ্রি ঘোরে, আর হাফ বার ঘোরা মানে 180 ডিগ্রি ঘোরে। তাহলে 360 আর 180 যদি আমরা যোগ করে ফেলি, তাহলে 0 0, 8 6 14 4, হাতে 1, 3 আর 1 4 আর 1 5, তার মানে 540 ডিগ্রি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন, খ নম্বর অপশনটাই কিন্তু সঠিক। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে আমরা এই অঙ্কটা সলিউশন করলাম। ওকে, তো এইভাবে আমাদের কিন্তু অঙ্কটা মনে রাখতে হবে খুব ভালোভাবে, যে যদি এখানে সংখ্যা চেঞ্জ করে দেয় তাহলে আমি কিভাবে করব। এবারে এই অঙ্কটা দেখেন, প্রত্যেকটাই কিন্তু হচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার অঙ্ক আমরা করাচ্ছি। দেখেন, প্রচুর যে রিপিট হয় সেটা কিন্তু এই অঙ্কগুলো মানে প্র্যাকটিস করলেই আপনারা বুঝতে পারবেন। এই জন্য সালের প্রশ্নগুলো আগে আপনাদের সমাধান করতে হবে, এরপরে বিসিএস এর প্রশ্ন, এবং এরপরে হচ্ছে বিএসসি এর বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন। কোন সংখ্যার 30% থেকে 30 বিয়োগ করলে বিয়োগফল 30 হবে, মানে কোন সংখ্যার 30% থেকে 30 মাইনাস করলে মানে ফলাফল বা রেজাল্ট হচ্ছে 30 হবে। তাহলে আমরা ধরতে পারি যে ধরি সংখ্যাটা এক্স। ঠিক আছে, তাহলে আমরা এভাবে লিখবো যে ধরি সংখ্যাটি হচ্ছে এক্স। তাহলে প্রশ্ন মতে আমরা বিল্ড আপ করতে পারি কিভাবে দেখেন তো? আমরা লিখতে পারি প্রশ্ন মতে কোন সংখ্যার 30%, তাহলে আমরা এভাবে লিখতে পারি এক্স এর 30% থেকে 30 বিয়োগ করলে, অর্থাৎ 30 বিয়োগ করলে বিয়োগফল মানে ফলাফল অর্থাৎ ইকুয়াল কত হবে? 30 হবে। তো এটা ক্যালকুলেশন করলেই আমাদের হয়ে যাবে। তো এক্স এর 30% মানে উপরে 30, তার নিচে কত? 100, আর এই 30 এইদিকে আসলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 30 30 কত হবে? 60। তাহলে বা আমরা বলতে পারি কি, এই শূন্য কাটা, তাহলে 3 আর এক্স গুণ করলে উপরে হবে 3x, তার নিচে কত? 10 ইকুয়াল কত? 60। তাহলে 60 এর নিচে 1 আছে, 1 দ্বারা 3x কে গুণ করলে কত হবে? 3x ইকুয়াল 60 দ্বারা 10 কে গুণ করলে কত হবে? 600, তাই না? তাহলে সুতরাং x এর ভ্যালু কি হচ্ছে? উপরে 600, তার নিচে 3, তাহলে 3 20 60, আর এই শূন্যটা এখানে দিয়ে দিলাম, তাহলে 200 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন, ক নম্বর যে অপশনটা রয়েছে সেখানেই কিন্তু 200 রয়েছে। তো এটাই সঠিক উত্তর। এবারে এই সেম পরীক্ষার আরেকটা প্রশ্ন দেখেন, বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে? তো দুঃখিত, তো দেখেন আমরা হচ্ছে অঙ্কটা সলিউশন করব। তো কিভাবে সলিউশন করব? যেহেতু বলা হচ্ছে বার্ষিক 12% মুনাফায় 10,000 টাকার মুনাফা 480 টাকা হবে, মানে কত বছরে, তাই না? তাহলে আমরা বলতে পারি এই 12% মানে হচ্ছে আর এর মান, তাহলে 12% কত বছরে, তাহলে এন এর মান বের করতে বলা হচ্ছে 10,000 টাকা, তাহলে পি মানে আসল হচ্ছে আমাদের 10,000 টাকা, মুনাফা বলেছে 4,800, তাহলে আর আই এর মান 4,800। তো এগুলো তো আপনাদের জানতে হবে যে কোনটা কিসের মান, তাই না? তাহলে এখানে লিখতে পারি আমরা জানি আই ইকুয়াল পি আর এন। এটা সূত্র নিশ্চয়ই আপনি জানেন, সরল মুনাফার ক্ষেত্রে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করি। তাহলে আই এর মান 4,800, তো বসাই দিচ্ছি 4,800, এটা বা হবে। তাহলে ইকুয়াল পি এর মান কত? পি এর মান হচ্ছে 10,000, তাহলে 10,000 বসাই দিলাম, ইন্টু আর এর মান হচ্ছে 12%, তার মানে উপরে 12, তার নিচে 100, ইন্টু এন এর মান কত বের করতে বলা হচ্ছে, যা আছে তাই রাখলাম। এবার আমরা কাটাকাটি করব, তাহলে 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম, কত আছে? 4,800 এদিকে আছে, 4,800 আমি রাখলাম, ইকুয়াল এইদিকে 100 গুণন 12 গুণন n, তাই না? তাহলে 100 গুণন 12 গুণন n, তাহলে n যদি এইদিকে থাকে তাহলে 100 আর 12 ভাগাকারের নিচে চলে আসে, তাহলে আমরা এভাবে লিখতে পারি 4,800 ভাগ 100
গুণন 12 ইকুয়াল হচ্ছে n, মানে এইদিকে গুণ আছে, এইদিকে আসলে ভাগ হয়ে যায়, তাই না? এই জন্য এই 2 শূন্য কেটে দিলাম, 12 দ্বারা 48 কে কাটলে 4 12 48, সুতরাং n এর ভ্যালু হচ্ছে 4। তাহলে দেখেন 4 বছর হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো রুল বা সূত্র যদি আপনি জানেন তাহলে অঙ্ক করতে কিন্তু খুব বেশি সময় আপনার লাগবে না। এবারে এই পরীক্ষারই এই অঙ্কটা দেখেন, এটাও কিন্তু রিপিট অঙ্ক। 125 সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো নিশ্চয়ই পূর্ণবর্গ সংখ্যা চেনেন আপনি, যেমন 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, কেননা 4-এর উপরে স্কোয়ার করলে 16 হয়। 100 একটা পূর্ণবর্গ সংখ্যা, কেননা 10-এর উপরে স্কোয়ার করলে 100 হয়। তাহলে পূর্ণবর্গ সংখ্যা সম্পর্কে আপনার একটা ধারণা হয়ে গেল। তাহলে 125 সংখ্যাকে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে? করার সিস্টেম হচ্ছে 125-এর লসাগু করবেন। 5 দ্বারা যায় 5 25 125, আবার 5 দ্বারা যায় 5 5 25। তাহলে এখানে হচ্ছে 5 গুণন 5 গুণন 5। তাহলে পূর্ণবর্গ মানে কিন্তু জোড়া জোড়া, অর্থাৎ এখানে 16 মানে 4 দুইটা আছে, এখানে 100 মানে 10 কয়টা আছে? দুইটা আছে। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে পূর্ণবর্গ মানে জোড়া জোড়া। তাহলে এখানে 5 এক জোড়া হচ্ছে, কিন্তু এই 5-এর জোড়া নেই। তাহলে একে যদি আমরা আরো 5 দ্বারা গুণ করতাম তাহলে এটা পূর্ণবর্গ হতো। তাহলে বলা হচ্ছে 125-কে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে? সঠিক উত্তর হচ্ছে 5 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে। এই জন্য খ নম্বর অপশনটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। ঠিক আছে, এবারে আর একটা রিপিট হওয়া অঙ্ক দেখেন, এটাও আমি ভিভিআই দিয়ে দিচ্ছি। চাকরির পরীক্ষায় কিন্তু প্রচুর আসে, শুধু প্রাইমারি না, বিসিএস বলেন, পিএসসি এর বিভিন্ন নিয়োগ পরীক্ষা বলেন, বিভিন্ন মন্ত্রণালয় বা অধিদপ্তরের পরীক্ষা বলেন, এই প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরে আসে। কখনো 5 দেয়, এখানে কখনো 3 দেয়, কখনো 2 দেয়, যে কোনো সংখ্যা দিতে পারে। তাহলে আমরা অঙ্কটা তুলছি, 9 টু দি পাওয়ার এক্স প্লাস 9 টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে 9 টু দি পাওয়ার এক্স। তাহলে বলেন তো দেখি 9 টু দি পাওয়ার এক্স যদি আমি কমন নেই তাহলে 1 প্লাস 1 প্লাস 1 থাকে কিনা? অবশ্যই। তাহলে 9 টু দি পাওয়ার এক্স ইন্টু 3টা 1 যোগ করলে 3 হয়। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা বলতে পারি 9 মানে কিন্তু 3-এর স্কোয়ার, আর তার উপরে আগে থেকে এক্স আছে, ইন্টু হচ্ছে 3। তাহলে ইকুয়াল 3-এর উপরে আমরা 2 আর এক্স কে গুণ করলে কত হবে? 2x ইন্টু কত? 3-এর উপরে 1, তাহলে 2 3-এর মধ্যে একটা 3, তাহলে উপরে 2x প্লাস 1 আমরা দিয়ে দিলাম। তাহলে এটা হবে আমাদের সঠিক উত্তর, 3 টু দি পাওয়ার 2x প্লাস 1। ওকে, এবারে এই অঙ্কটা দেখেন, এটাও কিন্তু প্রচুর রিপিট হয়েছে বিভিন্ন পরীক্ষায়। একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তো মনে রাখবেন, যেহেতু ক্ষেত্রফল বলা হচ্ছে রম্বসের ক্ষেত্রে, তাহলে আমরা বলতে পারি যে রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল কত? কি হবে সূত্রটা জানেন? হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। আমি একটু লিখে দিচ্ছি, হাফ গুণন কর্ণদ্বয়ের কি ফল? গুণফল। তাহলে ইকুয়াল হাফ গুণন কর্ণদ্বয়ের একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে 6, তাহলে 8 ইন্টু 6, তাহলে কাটাকাটি করলে 4 দুগুণ 8, 4 আর 6 গুণ করলে 24, 24 একে 24, তার মানে 24 বর্গ সেন্টিমিটার হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ঘ নম্বরে রয়েছে, তাই এটাকেই আমরা হচ্ছে দাগিয়ে দিলাম। এবারে এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কোন সংখ্যার হাফ অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটির 3-এর 2 অংশ হবে? সংখ্যাটি কত? তো এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা কি ধরে নেই বলেন তো? আমরা ধরে নেই যে ধরি সংখ্যাটি হচ্ছে আমাদের কত? এক্স। ওকে, সংখ্যাটি হচ্ছে এক্স। তাহলে প্রশ্ন মতে কি হবে? কোন সংখ্যার হাফ অংশের সাথে? তাহলে আমরা বলবো যে এক্স এর হাফ অংশ এর সাথে 6 যোগ করলে ফলাফল বা যোগ করলে ফলাফল কি হয়? ফলাফল হচ্ছে সংখ্যাটির 3-এর 2। তাহলে আমরা বলতে পারি এক্স এর 3-এর 2। ঠিক আছে, তো জাস্ট আমরা অঙ্ক পড়লাম আর এভাবে লিখলাম। তাহলে এটার ক্যালকুলেশন করে এক্স এর মান বের করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে 2 মানে হচ্ছে এক্সটা 1 এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে এক্স ভাগ 2, তাহলে প্লাস হচ্ছে 6 ইকুয়াল এক্সটা 2 এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে 2x ভাগ 3। তাহলে বলেন দেখি, বা এখানে লসাগু কি হবে? 2 হচ্ছে লসাগু, তাহলে x প্লাস 6 দুগুণ কত? 12 ইকুয়াল এইদিকে 2x ভাগ হচ্ছে 3, তাহলে 3 দ্বারা এটাকে গুণ, 2x দ্বারা এটাকে গুণ। তাহলে এই লাইনটা আমরা একটু এখানে ক্যালকুলেশন করি, তো এই কোণাটাকে গুণ করি, 2 দুগুণ 4x ইকুয়াল x 3 দ্বারা x কে গুণ করলে কত হবে? 3x প্লাস 3 দ্বারা 12 কে গুণ করলে 3 12 36, তাহলে বাকি হচ্ছে 4x, এই 3x এদিকে মাইনাস 3x ইকুয়াল টু 36। তাহলে সুতরাং x এর ভ্যালু কত? মানে 4x থেকে 3x বাদ দিলে x, তাহলে x এর ভ্যালু হচ্ছে 36। এই যে দেখেন, আমাদের খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাতেই কিন্তু সঠিক উত্তরটা। তো এরপর যে একটু বলি, যারা চ্যানেলে নতুন, যদি প্রয়োজন মনে করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। এবারে এই অঙ্কটা দেখেন, এটাও কিন্তু প্রচুর রিপিটেড একটা অঙ্ক।
তো আমি প্রত্যেকটা যে বলছি যেগুলো রিপিট হচ্ছে আমার কাছে তথ্য প্রমাণ রয়েছে বিধায় কিন্তু আমি কথাটা বলতে পারছি। আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো যে অঙ্কগুলো রিপিট হচ্ছে, আপনারা সাথেই থাকেন। তো কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 24, 36 ও 48 দ্বারা বিভাজ্য হবে? তো এই অঙ্কগুলো করার সময় আমরা করি কি, লসাগু করি, অর্থাৎ 24, 36, 48 এদের লসাগু করে আমরা অ্যান্সার বের করার চেষ্টা করি। তাহলে 12 দুগুণ 24, 18 দুগুণ 36 আর 24 দুগুণ 48। আবার 2 দ্বারা যায় 6 দুগুণ 12, 9 দুগুণ 18, 12 দুগুণ 24। আবার 2 দ্বারা যায় 3 দুগুণ 6, 9 9ই থাকলো, 6 দুগুণ 12। আবার 3 দ্বারা যায় 3 একে 3, 3 3 9, 3 দুগুণ 6। তাহলে কত হয় বলেন তো দেখি? 3 দুগুণ 6, 3 6 18, 18 দুগুণ 36, 36 দুগুণ 72, 72 দুগুণ 144। যেহেতু বলা হচ্ছে 3 যোগ করার কথা, তাহলে 3 বিয়োগ করতে হবে। তাহলে 141 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন 141, এটা কিন্তু মনে রাখতে হবে যে এখানে যোগ করতে বললে কি হবে, বিয়োগ করতে হবে। এবং এটা যদি আপনি প্র্যাকটিক্যাল সেন্স খাটান তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে কেন আসলে 3 বিয়োগ করতে হচ্ছে। ওকে, এবারে এই অঙ্কটা দেখেন, এটা এসেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2024-এর দ্বিতীয় ধাপে। ওকে, এর আগে কিন্তু আমি তৃতীয় ধাপের অঙ্ক করে দিয়েছি। এবার দ্বিতীয় ধাপে দেখেন প্রচুর রিপিটেড অঙ্ক। পরপর 3টি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত? তো যেহেতু বলা হচ্ছে পরপর, তো আমি যদি ধরি একটা সংখ্যা x, তারপরেরটা অবশ্যই x+1, তারপরেরটা অবশ্যই x+2, এটা কিন্তু পরপর। কিন্তু আমরা যদি এভাবে ধরে করতে চাই তাহলে অনেকটা সময় লাগবে। যেহেতু পরপর বা ক্রমিক সংখ্যাগুলো, সেক্ষেত্রে আমি যদি বলি 1 2 3 4 5 6 7, এগুলো কিন্তু প্রত্যেকটাই পরপর সংখ্যা। এবং এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো 3টা সিরিয়াল ধরে গুণ করলে 120 হবে। কোন 3টা বলেন তো? আমি দেখি 2 3 দুগুণ 6, 4 6 24, না 3 4 12, 5 12 60, এটাও না, 4 5 20, 6 20 120 এক্স্যাক্টলি। তাহলে দেখেন আমি বক্স করে দিচ্ছি, এই যে 4 5 এবং 6 এই 3টা গুণ করে দেখেন 120 হচ্ছে। খেয়াল করে দেখেন 4 গুণন 5 গুণন 6 কত হয়? 4 5 আর 6, তাহলে 5 6 30, 4 30 120, তাহলে গুণ করলে 120 হচ্ছে। অর্থাৎ এই কন্ডিশনটা ফুলফিল। তাদের যোগফল কত? তাদের বলতে কি, এই 4 5 আর 6 যদি আমরা যোগ করি, 4 5 আর 6 কত হয়? 5 6 11 আর 4 15, 15 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন ঘ নম্বরটাই কিন্তু সঠিক। এভাবে করলে খুব দ্রুত আপনারা সমাধানে পৌঁছাতে পারবেন। এবারে দেখেন ধারার একটা অঙ্ক, প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু ধারা থেকে একটা অঙ্ক আমাদের দিয়ে দেয়। সেটা 1 থেকে 20 পর্যন্ত হতে পারে, 1 থেকে 50, 49, 1 থেকে 99, 1 থেকে 100, অথবা গড় সংক্রান্ত। ঠিক আছে, তো এই ধাঁচের প্রশ্নগুলো কিন্তু আসেই। যেহেতু বলা হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত, যোগফল মানে কিন্তু সমষ্টি। তাহলে সমষ্টি বের করার সূত্র কি? n ইন্টু n+1 ভাগ হচ্ছে 2। অর্থাৎ যদি সিরিয়াল অনুযায়ী থাকে, এখানে কিন্তু পর্যন্ত মানে সংখ্যাগুলো এরকম 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 যোগ হচ্ছে 20। তার মানে এখানে 20টা সংখ্যা আছে, তাহলে n এর মান হচ্ছে 20। তাহলে আমরা করব কি, 20 ইন্টু 20 প্লাস 1, তাই না, ভাগ হচ্ছে 2। তার মানে 20 ইন্টু 20 প্লাস 1 ভাগ 2। তাহলে 20 ইন্টু 20 আর 1 কত? 21, মানে 21 ভাগ হলো 2। 2 দ্বারা 20কে কাটলে 10 দুগুণ 20, 10 দ্বারা 21কে গুণ করলে 210। 210 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন গ নম্বরে রয়েছে, তাই এটাই সঠিক উত্তর। এবারে দেখেন এই অঙ্কটা কিছুটা হার্ড বা মিডিয়াম টাইপের অঙ্ক আপনি বলতে পারেন। ওকে, তো 2-1টা অঙ্ক তো কঠিন আসবেই, তাই না? যেহেতু বলা হচ্ছে 12টি বই থেকে 5টি বই কত প্রকারে বাছাই করা যায় যেখানে 2টি বই সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে, তাহলে কয়টা বই? 12টা বই থেকে কয়টা বই? 5টা বই আমরা বাছাই করব। তো বাছাই করা মানে অঙ্কগুলো আমরা কিন্তু কম্বিনেশনের সাহায্যে করি। কম্বিনেশন মানে কিন্তু সমাবেশ। ওকে, তো সমাবেশের সূত্রটা কি? NCR। NCR মানে n ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r, তার সাথে ফ্যাক্টোরিয়াল। আর ফ্যাক্টোরিয়াল জিনিস কি? আমি যদি বলি 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু 24। কিভাবে সেটা? 4 থেকে 1 পর্যন্ত সিরিয়াল অনুযায়ী গুণ, 4 গুণন 3 গুণন 2 গুণন 1, দেখেন তো 24 হয় কিনা? এক্স্যাক্টলি। 3 4 12, 12 দুগুণ 24, 24 1 24। একইভাবে যদি হয় 5 ফ্যাক্টোরিয়াল, তার মানে 120। অর্থাৎ 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1 করে দেখেন 120 হবে। এভাবে ফ্যাক্টোরিয়াল কাজ করে।
তাহলে যেহেতু বলা হচ্ছে 12টি বই থেকে 5টি বই কত প্রকারে বাছাই করা যায় যেখানে 2টি বই সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে, তাহলে 2টি বই যেহেতু সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে তাহলে এই দুইটা আমরা হিসাব করব না। তাহলে 12 থেকে 2 বাদ দিলে 10 আর 5 থেকে 2 বাদ দিলে 3, অর্থাৎ আমরা n এর মান ধরবো 10 আর c এর মান ধরবো মানে r এর মান ধরবো কত, r এর মান ধরবো 3, তাই না? তাহলে সূত্র হবে n c r। তাহলে c মানে তো কম্বিনেশন, তার মানে এটা সমাবেশের অঙ্ক, তাহলে n এর মান 10 আর r এর মান হচ্ছে 3। তাহলে আমরা করব কি, এটার জায়গায় আমরা লিখব 10c3। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই হবে এবার। তাহলে 10c3 মানে কি, উপরে 10 ফ্যাক্টোরিয়াল, তার নিচে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 মাইনাস 3 তার সাথে ফ্যাক্টোরিয়াল। এই যে দেখেন এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে দিলাম এখানে। তো এবার হচ্ছে ক্যালকুলেশন করার পালা। তো আমি একটু এখানে মুছে দিয়ে ক্যালকুলেশনটা করতে চাই। ওকে, তো দেখেন আমি ক্যালকুলেশন করছি। তাহলে ইকুয়াল কত হবে, 10 ফ্যাক্টোরিয়াল মানে কি 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু এভাবে চলতেই থাকবে। তাহলে আমি এখানে 7 ফ্যাক্টোরিয়াল রেখে দিলাম, কেননা আমি একটা কাজ করব এটাকে দিয়ে। আর নিচে 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 গুণন 2 গুণন 1 আর গুণন 10 থেকে 3 গেলে 7, তার মানে 7 ফ্যাক্টোরিয়াল। কেন আমি এটাকে রেখেছি, কেননা আমি 7 ফ্যাক্টোরিয়াল কেটে দেব। আর 2 দ্বারা যদি আমি 8 কে কাটি 4 দুগুণ 8, আর 3 দ্বারা যদি 9 কে কাটি 3 3 9, তাহলে 3 4 কত 12, 12 10 কত 120। তাহলে 120 হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন গ নম্বর অ্যান্সারটা রাইট। তো এটাকে কি বলবেন, মিডিয়াম টাইপ বা একটু হার্ড আপনারা বলতে পারেন। তো এরকম দু একটা অঙ্ক তো কঠিন আসবেই, তাই না? একটু মনে রাখতে হবে, এটাও কিন্তু প্রচুর পরিমাণে রিপিট হওয়া একটা অঙ্ক। এবারে দেখেন লাভ ক্ষতির একটা অঙ্ক এই পরীক্ষায় এসেছে। কি বলা হচ্ছে, 120 টাকা দিয়ে একটি পণ্য কিনে 100 টাকায় বিক্রি করলে ক্ষতির পরিমাণ কত? তাহলে আমরা পণ্যটা কিনেছি 120 টাকা দিয়ে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য, আর 100 টাকায় বিক্রয় করা হয়েছে। তাহলে 100 টাকায় আমাদের বিক্রয় করা হয়েছে, এটা কি মূল্য, বিক্রয় মূল্য। তাহলে বলেন তো ক্ষতি কতটুকু হয়েছে? ক্ষতি হয়েছে অবশ্যই 120 থেকে যদি আমি 100 মাইনাস করি তাহলে 20 টাকা আমার ক্ষতি হয়েছে। তো ক্ষতির শতকরা হার মানে কি, আমরা বলতে পারি যে ক্ষতির শতকরা হার, ওকে, ইকুয়াল। তাহলে কত টাকায়, আমাদের 100 মানে যেহেতু ক্রয় করেছি 120 টাকায়, নিচে হবে 120 টাকায় ক্ষতি হয়েছে 20 টাকা, তাহলে উপরে 20, তাই না, গুণন হচ্ছে 100 যেহেতু শতকরা ক্ষতি। চাইলে আমরা ঐকিক নিয়মে সাজাতে পারতাম, কিন্তু আমার মনে হয় যে সরাসরি আপনারা এইভাবে বোঝেন। তাহলে 0 0 কেটে দিলাম, 2 দ্বারা 12 কে কাটলে 6 দুগুণ 12, আর 6 দ্বারা যদি এটাকে কাটি তাহলে 3 দুগুণ 6, 3 থাকলো মনে মনে 2, 2 দ্বারা 100 কে কাটলে 50 দুগুণ 100, তাহলে উপরে 50 তার নিচে 3। এই আকারে যেহেতু অ্যান্সার নেই তাহলে 3 দ্বারা 50 কে আমি ভাগ করব, তাহলে 3 16 48 হলো, থাকলো কত 2, তাই না? তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, 3 6 কত 18, থাকলো কত 2, দশমিকের জন্য একটা শূন্য নিলাম, আবার 3 6 কত 18, থাকলো কত 2, এটা চলতেই থাকবে। তাহলে আমরা বলতে পারি 16.6666, মানে রাউন্ডিং করলে 6 7 প্রায়, এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তাহলে দেখেন তো কোথায় রয়েছে, এই যে ঘ নম্বরে রয়েছে 16.67, তাই এটাই সঠিক উত্তর। এবারে এই অঙ্কটা দেখেন, বাজারে কফির দাম 10% কমে যাওয়ায় কফির ব্যবহার কত ভাগ বৃদ্ধি করলে কফি বাবদ খরচ একই থাকবে। সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা। তো এই অঙ্কটাকে আমি হচ্ছে মার্ক করে দিলাম। অঙ্কটা কিন্তু 20% হিসাবে আসে, যে চিনির ব্যবহার শতকরা মানে চিনির দামে এত পার্সেন্ট মানে 20% বৃদ্ধি পেলে চিনির ব্যবহার কি পরিমাণে কমালে মানে একটা পরিবারের হচ্ছে খরচ একই থাকবে, এভাবে আসে। কিন্তু এটা একটু ব্যতিক্রম ভাবে এসেছে, এখানে কিন্তু কমে যাওয়া বলেছে। তাহলে বাজারে কফির দাম 10% কমে যাওয়ায়, তাহলে বলেন তো 100 টাকায় কমে গিয়েছে 10 টাকা, তার মানে 100 এর সাথে 10-এর সম্পর্ক, যেহেতু কমে গিয়েছে তাহলে আমরা করব কি, নিচে দিব 100 থেকে ওই 10 মাইনাস করে আর উপরে গুণ করে দিব, জাস্ট এভাবে। এখানে যদি বৃদ্ধি বলে তাহলে নিচে কিন্তু প্লাস দিয়ে দেবো, আর উপরে যা আছে তাই থাকবে কিন্তু গুণাকারেই। আর যেহেতু 10% সেক্ষেত্রে আমরা এখানেও 10 এখানেও 10 বসিয়েছি। ওকে, তাহলে ইকুয়াল আসেন 100 আর 10 গুণ করব, যে অবস্থায় আছে তাই থাকবে, আর নিচে কি হবে 100 থেকে 10 বাদ দিলে 90 হয়। তাহলে এই শূন্য কাটা, তাহলে 100 কে আমরা 9 দ্বারা ভাগ করব, তাহলে 9 ভাগ 100, আমরা বলতে পারি 9 11 কত 99, থাকে কত 1, অর্থাৎ এই 9টা আমরা নিচে দিয়ে দিব, এই 1টা আমরা উপরে দিয়ে দিব, এত পার্সেন্ট। দেখেন তো কোথায় আছে, এই যে ক নম্বরে রয়েছে 11 সমস্ত 9 এর 1, তাই এটাই আমাদের সঠিক উত্তর। তো নিশ্চয়ই এই অঙ্কটা আপনারা ঠিকঠাক ভাবে বুঝতে পেরেছেন যে আমি কিভাবে সলিউশনটা করলাম। স্ক্রিনে দেখেন বীজগণিতের এই টাইপের অঙ্কও কিন্তু প্রচুর পরিমাণে আসতে দেখা যায়, তাই এগুলোও কিন্তু ভিভিআই মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেওয়া আছে কি, দেওয়া আছে x + 5y = 24 এবং x =
3y। ওকে, তো এটা ধরেন একটা আমরা রেখে দিলাম। তাহলে x এর মান যেহেতু 3y আছে আর y এর মান কিন্তু আমাদের বের করতে বলেছে যে y ইকুয়াল টু হোয়াট। তো সেক্ষেত্রে আমরা x এর মানটা বসাই দিব এখানে। তাহলে ধরেন এটা 2 নং, তাহলে 2 নং এর মান 1 নং এ বসিয়ে পাই আমরা লিখবো, তো অন্য কালার দিয়ে লিখছি। তাহলে x এর ভ্যালুটা 3y আমরা এখানে বসিয়ে দিব। তাহলে x এর জায়গায় 3y লিখলাম, প্লাস 5y আছে ইকুয়াল টু 24। তাহলে বা 3y আর 5y কত হয়, 8y ইকুয়াল টু 24। তাহলে সুতরাং y এর ভ্যালু হবে কত, 24 কে 8 দ্বারা ভাগ করলে 3 8 24। এই যে দেখেন y এর মান আমরা কিন্তু 3 পেয়ে গিয়েছি। তাহলে 3 হচ্ছে সঠিক উত্তর। দেখেন কত সহজ অঙ্ক। এবারে দেখেন মিলিয়ন বিলিয়নের একটা প্রশ্ন এসেছে, বলা হচ্ছে 1 মিলিয়ন ইকুয়াল কত বিলিয়ন। তো এটা যদি আপনি প্রপার নিয়মে না জানেন তাহলে কিন্তু করতে পারবেন না, কম বেশি হয়ে যাবে। তো আগে আমি একটু ডিটেলস বোঝাই। মনে রাখেন 1 মিলিয়ন মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6, অর্থাৎ একের পরে কয়টা শূন্য বলেন তো, 6টা শূন্য। আর 1 বিলিয়ন মানে কিন্তু 10 টু দি পাওয়ার 9, অর্থাৎ একের পরে কয়টা শূন্য, 3, 3 এ 6 আর 3 এ 9। ওকে, তাহলে আমরা বলতে পারি 1 মিলিয়ন মানে 10 লক্ষ। দেখেন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এই যে 10 লক্ষ। আর 1 বিলিয়ন মানে কিন্তু কত, 100 কোটি। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাই না? তাহলে 100 কোটি। তাহলে 100 কোটিতে হয় 1 বিলিয়ন আর 10 লাখে হয় 1 মিলিয়ন। যেহেতু বলা হচ্ছে 1 মিলিয়ন এ কত বিলিয়ন, তাই না? 1 মিলিয়ন ইকুয়াল কত বিলিয়ন, তার মানে অবশ্যই অনেক ছোট 1 মিলিয়নটা বিলিয়নের তুলনায়। তাহলে মিলিয়ন প্রথমে যেটা বলবে সেটা উপরে থাকবে, অর্থাৎ আমি 10 লাখ, অর্থাৎ একের পরে যে 6টা শূন্য আছে সেটা উপরে দিলাম, আর একের পরে যে 9টা শূন্য আছে সেটা নিচে দিলাম। 3, 3 এ 6 আর 3 এ 9, কাটাকাটি করলে যেটা হবে সেটাই সঠিক উত্তর। তাহলে 3 শূন্য, 3 শূন্য কেটে দিলাম, আবার 3 শূন্য, আবার 3 শূন্য কেটে দিলাম। তাহলে উপরে 1 থাকে, নিচে থাকে 1000। তাহলে 1 ভাগ কত, 1000, মানে 1 দিয়ে 3টে শূন্য। তাহলে 1000 দ্বারা 1 কে যদি ভাগ করি, দশমিক দিয়ে শূন্য ভাগ যায় না, এখানে একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য, তবু ভাগ যায় না, আর একটা শূন্য দিয়ে আর একটা শূন্য দিলাম, এবার ভাগ যায়। তাহলে 1000 1 1000 আমরা বলতে পারি। তাহলে কত আসতেছে, 0.001। তাহলে আমরা বলতে পারি 0.001, এটা আমাদের সঠিক উত্তর। দেখেন আমাদের কিন্তু 0.001 বিলিয়ন, এটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। অঙ্কটা কিন্তু সহজ, কিন্তু যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনার জন্য খুবই কঠিন এই ধাঁচের অঙ্ক। স্ক্রিনে দেখেন আমরা কিন্তু মানে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো আপনাদেরকে ধীরে ধীরে, মানে এখান থেকেই যে অঙ্কগুলো বারবার রিপিট হচ্ছে সেগুলো কিন্তু আমি আপনাদের বাছাই করে করে করাচ্ছি। ওকে, এরপরে আমরা কিন্তু প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার যে অঙ্কগুলো রয়েছে সেগুলোতে চলে যাব। তো এখান থেকে আরো বেশ কিছু অঙ্ক আমরা করব। দেখেন এই যে পরীক্ষাটা রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2023 প্রথম ধাপ, যেটা 8-12-2023 অনুষ্ঠিত হয়েছিল। এখানেও কিন্তু মিলিয়ন বিলিয়ন সংক্রান্ত প্রশ্ন এসেছিল। দেখেন বলা হচ্ছে কত মিলিয়নে 10 কোটি, খুব ভালোভাবে কিন্তু করতে হবে। বলা হচ্ছে কত মিলিয়নে 10 কোটি, অর্থাৎ 10 কোটি মানে কত মিলিয়ন সেটা বের করতে বলেছে। তো আমরা আগে 10 কোটি বানাই, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির ঘরে 10 হবে, আর 1 2 3 4 5 6 7টা শূন্য আরো দিয়ে দিব। তো হিসাবটা করেন যে ঠিকঠাক 10 কোটি হচ্ছে কিনা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, হ্যাঁ এক্স্যাক্টলি 10 কোটি হচ্ছে। 10 কোটিতে কত মিলিয়ন, আচ্ছা বলেন তো 1 মিলিয়ন মানে কত? আমি বলেছি 10 টু দি পাওয়ার 6, মানে একের পরে 6টা শূন্য। তাহলে নিচে ভাগ দিয়ে একের পরে 3 আর 3 6টা শূন্য আমি দিয়ে দিব, দিয়ে কাটাকাটি করব, যেটা আসবে সেটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখেন দেখি কত আসে। এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, আবার এই শূন্য এই শূন্য কাটা, আবার এই শূন্য এই শূন্য কাটা, আবার এটা এই শূন্য কাটা, আবার এই শূন্য এই শূন্য কাটা। তাহলে কত আসতেছে, 100 ভাগ 1। তাহলে 100 ভাগ 1 মানে কত, 100ই। এই যে দেখেন সঠিক উত্তর হচ্ছে 100। দেখেন বুঝতে না পারলে কিন্তু কখনোই আপনি অঙ্ক করতে পারবেন না, আপনার একেবারে প্রপার ধারণা থাকতে হবে। আমি একটু বলে দিই যে 1 মিলিয়ন মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6, 1 বিলিয়ন মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 9, 1 ট্রিলিয়ন মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 12, এরপরে কোয়াড্রিলিয়ন, কুইন্ট্রিলিয়ন আরো আছে, তবে সেগুলো থেকে প্রশ্ন আসে না। এই তিনটা থেকেই আমাদের প্রশ্ন আসতে পারে, তাই এই তিনটাই আমি বলে দিলাম।
দেখেন আমরা একটু আগে একটা অঙ্ক করেছি 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত, এবং এটা এই পরীক্ষায় 2023 এসেছে। দেখেন 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল এসেছে, এখনই কিন্তু রিপিট হওয়া শুরু হয়েছে। আমি যদি 150-200 অঙ্ক আপনাদের করে দেই তাহলে দেখবেন প্রচুর পরিমাণে রিপিট হচ্ছে। তো এটা আমি ভিভিআই বলেছি তখনই, এবারও ভিভিআই দিয়ে দিলাম। তাহলে 1 থেকে 100 পর্যন্ত যোগফলের সূত্র n × n+1 ভাগ কত 2, তাহলে n এর মান 100, যেহেতু 100টা পদ আছে তাহলে 100 গুণন 100 আর 1 যোগ করলে 101 ভাগ হচ্ছে 2, 2 দ্বারা 100কে কাটলে 50, 50 আর 101 যদি আমরা গুণ করি তাহলে 50 50 হবে। তো খ নম্বরটাই হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন, এভাবেই কিন্তু খুব দ্রুত আপনাদের এই অঙ্কগুলো সলিউশন করতে হবে। এবার দেখেন মানে লুপ্ত সংখ্যাটি কত এটা বের করতে বলেছে, এগুলো ধারাবাহিক সিরিজের অঙ্ক। তো দেখেন 81, 27, ড্যাশ 3, 1, তাই না? একটা সংখ্যাই এখানে মিসিং, এই সংখ্যাটা কত হবে এটাই আমাদের বের করতে বলা হচ্ছে। তো 81 মানে কি আমরা বলতে পারি 9-এর উপর স্কোয়ার। 27 মানে কি 27 মানে আমরা বলতে পারি, আচ্ছা আমরা একটু দেখি অন্য কোনো ভাবে হয় কিনা, যেহেতু এটার চেয়ে এটা কত 3 27 81, তাহলে 3 27 যদি 81 হয় তার মানে এইটার চেয়ে এটা 3 ভাগের 1 ভাগ, তাহলে এটার চেয়ে 3 ভাগের 1 ভাগ কত 3 9 27, এটার চেয়ে এটা কত 3 3 9, এটার চেয়ে এটা কত 3 1 3, এক্স্যাক্টলি তার মানে 9 হবে। তো ধারাটা আমরা বুঝতে পারতেছি যে উল্টো দিক থেকে, মানে 81 3 ভাগের 1 ভাগ, 27 3 ভাগের 1 ভাগ, 9 3 ভাগের 1 ভাগ, 3 3 ভাগের 1 ভাগ, এভাবে যাচ্ছে। তাহলে ওইভাবে আমরা বলতে পারি 9 হচ্ছে সঠিক উত্তর। এবং আরো একভাবে আমরা বলতে পারি এই 3 মানে এই 1 মানে 3 এর উপর 0, এই 3 মানে 3 এর উপরে 1, আর এখানে যেটা হবে সেটা হবে 3 এর উপর 2, এই 27 মানে 3 এর উপর 3, আর এই 81 মানে 3 এর উপর 4, এভাবেও আমরা কিন্তু ধারাটা কমপ্লিট করতে পারি। তাহলে দেখেন অবশ্যই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে 9 বা 9। প্রাইমারির পরীক্ষায় এইরকম ধাঁচের একটা অঙ্ক থাকার কিন্তু সমূহ সম্ভাবনা রয়েছে, তাই এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ভগ্নাংশ আকারেও থাকতে পারে, সরাসরি এভাবে দশমিকের গুণ আকারেও থাকতে পারে। এই অঙ্কগুলো করার একটা সুপার শর্টকাট মেথড হচ্ছে দশমিকের পর কয়টা করে ঘর রয়েছে সেগুলো গোনা। দশমিকের পর 1 ঘর, দশমিকের পর 2 ঘর, দশমিকের পর 2 ঘর, তাহলে 1 2 এর 3, 3 আর 2 5, তাহলে 0 দশমিকের পর 1 2 3 4 5টা ঘর থাকবে। তাহলে 8 2 16, 4 16 64, বসাই দিলাম 64। তাহলে এখানে একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর ফাঁকা আছে, তাহলে 3টে শূন্য দিয়ে দিলাম, তাহলে 0.00064 এটা হবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন ক নম্বরে রয়েছে 0.00064, তাই ক নম্বরটাই সঠিক উত্তর। এবারে এটা দেখেন, এটা গড় সংক্রান্ত একটা প্রশ্ন। বলা হচ্ছে 1 থেকে 11 পর্যন্ত ক্রমিক সংখ্যার মানে ক্রমিকের স্বাভাবিক সংখ্যার গড় কত। একটু ভাষাগত গোলমাল রয়েছে, তো একটু বুঝে নেন। অঙ্কটা হচ্ছে এরকম যে 1 থেকে 11 পর্যন্ত মানে ক্রমিক যে সংখ্যাগুলো আছে সেগুলোর গড় কত। তো এটার জন্য একটা সুপার শর্টকাট মেথড রয়েছে। মেথডটা কি, যেহেতু সংখ্যাগুলো ক্রমিক, ক্রমিক মানে কিন্তু ধারাবাহিক, যার ইংরেজি হচ্ছে কনজিকিউটিভ, তাই না? তো 1 থেকে 11, তাহলে সবার শেষের সংখ্যাটা 11 আর সবার প্রথম সংখ্যাটা 1, তাহলে করবেন কি 11 যোগ 1 ভাগ 2, এটা হয়ে যাবে গড়। তাহলে 11 আর 1 কত 12, 12 ভাগ 2 মানে কত 6। এখন আপনারা এভাবেও দাগাতে পারেন যে উত্তর হচ্ছে 6, কিন্তু যদি মনে করেন যে না আমি বুঝতে চাই গড় মানে কি, গড় মানে কিন্তু উপরে রাশির সমষ্টি আর তার নিচে কিন্তু রাশির সংখ্যা। অর্থাৎ কয়টা রাশি আছে এখানে বলেন তো দেখি। রাশি আছে 1 থেকে 11 পর্যন্ত 11টা, আর 1 থেকে 11 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো যোগ করব। তাহলে 1 থেকে 11 পর্যন্ত যোগ করলে কি হয় 1 2 3 4, এভাবে 5 6 7 8 9 10 11, যোগ করেন। 10 আর 11 আর 10 21, 21 আর 9 30, 30 আর 8 38, 38 আর 7 কত হয় 38 আর 7 45, 45 আর 6 51, 51 আর 5 56, 56 আর 4 59, 59 আর 1 60, 60 আর 5 65, তাহলে উপরে হয়ে যাবে কত 65, তাই না? দুঃখিত, আমাদের মনে হয় যোগ করতে কম বেশি হয়েছে, 66 হবে হয়তো। তাহলে 11 আর 10 21, 21 আর 9 30 আর 8 38, 39 40 41 42 43 40 45, 45 আর 6 51, 51 আর 5 51 আর 5 56, 56 আর 4 56 আর 4 হচ্ছে 60, 60 আর 3 63, 63 আর 2 65 আর 1 66, এক্স্যাক্টলি আমরা কিন্তু ভুল করেছিলাম। তাহলে 6 11 66, তাহলে 6 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন আমরা কিন্তু যে কোনো ভাবে করি না কেন আমাদের সঠিক উত্তর 6ই আসবে। ওকে, এবার পরেরটাতে যাচ্ছি। এবারে দেখেন সংখ্যা সম্পর্কিত এই ধাঁচের একটা অঙ্ক কিন্তু প্রচুর পরিমাণে
চলে আসে আর কি প্রাইমারির পরীক্ষায়, সেটা সহকারী শিক্ষক হোক কিংবা প্রধান শিক্ষক হোক। কোন সংখ্যার 7/2 অংশ 64 এর সমান? তাহলে আমরা ধরবো যে ধরি সংখ্যাটি হচ্ছে এক্স, তাহলে প্রশ্ন মতে বিল্ড আপ করবো কোন সংখ্যার 7/2, তাহলে আমরা ধরবো এক্স এর 7/2 কার সমান? 64 এর সমান, তার মানে ইকুয়াল টু 64। কখন ইকুয়াল বসাতে হবে, কখন কিভাবে বসাতে হবে এ সম্পর্কিত ধারণা কিন্তু অবশ্যই আপনাকে মানে বুঝতে হবে বা জানতে হবে, নচেত কিন্তু হবে না। তাহলে 2 আর এক্স গুণ করলে 2x, তার নিচে 7 ইকুয়াল টু 64, তাহলে এর নিচে 1 আছে, 1 দ্বারা 2x কে গুণ করলে কত হবে? 2x। আর 7 গুণন 64 মানে আর গুণ বা বজ্র গুণ করলাম, তাহলে বা x ইকুয়াল কি হবে? উপরে 7 গুণন 64, তার নিচে 2, কাটাকাটি করলে 32 দুগুণ 64, তাহলে 32 আর 7 গুণ করলে যা হবে সেটাই সঠিক উত্তর। 7 দুগুণ 14, 4, হাতে কত? 1, 3 7 21, আর 1 22, তার মানে 2 to 4 কোথায় রয়েছে? এই যে দেখেন ঘ নম্বরে রয়েছে 2 to 4, তাই এটাই আমাদের সঠিক উত্তর। ওকে, এবার পরেরটাতে চলেন। এবার দেখেন জ্যামিতি সংক্রান্ত প্রশ্ন। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ কি কোণ আসলে? তো আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ তৈরি করি, তাহলে এই ধরেন আনুমানিক একটা সমকোণী ত্রিভুজ আমরা তৈরি করলাম। তো যেহেতু এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, সেক্ষেত্রে একটা কোণ কত? একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে। আর আমরা তো জানি যে এই ত্রিভুজের এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে কোণ বি এর মান অবশ্যই 90 ডিগ্রি। আর বাকি যে দুটো আছে, কেননা ত্রিভুজের 3 কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি বা 2 সমকোণ হয়, তাহলে সেক্ষেত্রে বলেন তো দেখি কি হবে? অবশ্যই বাকি দুটো মিলে 90 হবে। তো বাকি দুটো মিলে 90 কিভাবে হতে পারে? ধরেন এটা 50 ডিগ্রি আর এটা 40 ডিগ্রি, অথবা এটা 60 ডিগ্রি আর এটা হচ্ছে 30 ডিগ্রি, এভাবেই তো হতে পারে, তাই না? তো সেক্ষেত্রে অবশ্যই বাকি দুটো কোণ সূক্ষ্মকোণ হবে, কেননা সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ, তো অবশ্যই সূক্ষ্মকোণই হচ্ছে এটার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এটা দেখেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রথম ধাপ 2023 এসেছে। তো দেখেন রিপিট হওয়া কিন্তু শুরু হয়েছে, কেবলই অল্প কিছু অঙ্ক করেছি তাতেই কিন্তু রিপিট পাচ্ছি। একটি সংখ্যা 742 হতে যত বড়, 830 হতে তত ছোট, সংখ্যাটি কত? বলেন তো দেখি। সুপার শর্টকাট মেথডে আমি আপনাদের কি শিখিয়েছি? এরকম যত তত থাকলে দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার চলে আসবে। তাহলে 742 যোগ হচ্ছে 830, অ্যাপ্লাই করে দেন কত আসে দেখেন। তাহলে 0 আর 2 2, 3 আর 4 7, 8 আর 7 কত? 15, তাহলে 1572 ভাগ 2, কাটাকাটি করেন, 7 দুগুণ 14, থাকলো 1 17, 8 দুগুণ 16, থাকলো 1 12, 6 দুগুণ 12, দেখেন 786 আছে অবশ্যই, মানে থাকবেই, মানে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ওকে, এবার আমরা পরেরটাতে যাচ্ছি। এবারে এটা দেখেন 3 নম্বর যে অঙ্কটা রয়েছে, শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে কোনো আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? এই অঙ্কটাতে মানে আমাদের ধরে নিতে হবে, ধরে নিয়ে করতে হবে, নচেত কিন্তু আমরা পারবো না করতে। তাহলে যেহেতু বলেছে শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে, তাহলে বার্ষিক সুদের হার কত? তার মানে আর এর মান আমাদের 5%। কোনো আসল দেওয়া নেই, তাহলে আমরা ধরবো যে ধরি আমাদের আসল হচ্ছে কত টাকা? আসল হচ্ছে আমাদের 100 টাকা। কত বছরের সুদে আসলে, তার মানে এন এর মান বের করতে বলেছে, এন ইকুয়াল টু হোয়াট? কত বছরের সুদে আসলে দ্বিগুণ হবে? তাহলে সুদে আসলে দ্বিগুণ হওয়া মানে কি? সুদে আসলে কত হবে? আসল যেহেতু ধরেছি 100, সুদে আসলে হবে কত? 200। তো আসল যেহেতু 100 আর সুদে আসলে যেহেতু 200, তাহলে শুধু সুদ কত বলেন? তাহলে 200 থেকে 100 বাদ দিলে কত? 100 টাকা হচ্ছে সুদ। তাহলে আমরা তো জানি সুদ মানে আয়ের মান, আসল মানে পি এর মান, তাহলে আর এর মান তো দেওয়াই আছে 5%, তাহলে এন এর মান বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন, মানগুলো বসাই দেই। আয়ের মান কত? আয়ের মান 100, বসাই দিলাম 100, এটা কিন্তু ধরে নেওয়া সব। পি এর মান কত? পি এর মানও 100, গুণন আর এর মান কত? 5%, তার মানে 5 ভাগ 100, গুণন এন এর মান তো বের করতে বলা হচ্ছে, তাই এন এনেই রাখলাম। তাহলে 100 100 ক্রস করে দিলাম, তাহলে 5n ইকুয়াল টু 100 আমরা বলতে পারি। তাহলে 5n ইকুয়াল 100, আমরা বামেরটা ডানে ডানেরটা বামে লিখতে পারি, কোনো সমস্যা নেই, পুরোটা কিন্তু এক্সচেঞ্জ করা যায়। তাহলে সুতরাং এন এর ভ্যালু হবে উপরে 100, তার নিচে 5, তাহলে 5 20 100, তার মানে 20 ইয়ার্স হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখেন তো আছে কিনা, এক্স্যাক্টলি ক নম্বরই আমাদের 20 রয়েছে। এভাবেই কিন্তু এই ধাঁচের অঙ্কগুলো করা সম্ভব। এগুলো কিন্তু মিডিয়াম টাইপের অঙ্ক, আমি বলেছি সহজ, মিডিয়াম এবং হার্ড সব ধরনের অঙ্কই আপনাদেরকে করে দিব। তো দেখেন এরপরে আমরা আরেকটাতে যাচ্ছি। দেখেন কত ইজি অঙ্ক আসে অনেক সময়, একেবারেই ইজি টাইপ। বলা হচ্ছে 1 কে 2 ভাগ করলে কত হয়? তার মানে 1 ভাগ 2, তাই না? তাহলে 0.5 হয়। দেখেন 0.5 এটা আছে, আপনি এটা দাগালেন, দাগানোর পরে দেখতে পাচ্ছেন যেখানে সবগুলোই নামে একটা অপশন আছে, এটাও 0.5, এটাও কিন্তু হাফ বা 0.5। এভাবে কিন্তু আপনাদের মানে দাগানোর পরে কিন্তু ভুল হয়ে যেতে পারে।
তো যদিও এখানে গ নম্বরে সবগুলোই আছে, সাধারণত ঘ নম্বরে সবগুলোই থাকে, মানে উপরের সবগুলোই। এই জন্য অঙ্কগুলো একটু ভালোভাবে অ্যান্সারগুলো একটু দেখবেন, যাতে করে আপনারা ফাঁদে পা না দেন। এটা কিন্তু ফাঁদে পা দেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে আপনাদের। তো এই জন্য উত্তরটা দাগাতে হবে উপরের সবগুলি, কেননা 0.5 মানেও যা, 0.500 মানেও তা, আর হাফ মানেও তা। 1কে 2 ভাগে ভাগ করলে কি হয়? 1/2। তার মানে হাফও বলা যায়। 1/2 মানে 0.50 বলা যায়, আবার 0.5000 যতগুলো দিতে চান হবে, নো প্রবলেম। এটা কিন্তু আসলে 0.5ই। যদি 0.5 থাকে সেটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, এবারে এই অঙ্কটা দেখেন, এটা কিন্তু কিছুটা হার্ড একটা অঙ্ক, আমরা বলতে পারি যে একটা হার্ড অঙ্ক আমরা করব। ওকে, তো এটা বিসিএস এ আসা একটা অঙ্ক, এটা প্রাইমারিতে এসেছে। দেখেন নিচে দেওয়াই রয়েছে, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2023 প্রথম ধাপ। তো যেহেতু বলা হচ্ছে সম্ভাবনা কত, তো সম্ভাবনার আমরা সূত্র প্রয়োগ করব। সম্ভাবনা মানে উপরে হচ্ছে অনুকূল ঘটনা আর তার নিচে হবে মোট ঘটনা। ঠিক আছে, তাহলে উপরে অনুকূল ঘটনা, তার নিচে হচ্ছে মোট ঘটনা। তো অনুকূল ঘটনা এখানে কি, যে সংখ্যাটি বর্গ হওয়ার সম্ভাবনা কত, সেটা হলো অনুকূল ঘটনা। আর মোট ঘটনা হচ্ছে 1 থেকে 440 পর্যন্ত যে সংখ্যাগুলি আছে। তাহলে 1 থেকে 440 পর্যন্ত মোট কয়টা সংখ্যা আছে? 440টা। এই 440টাই মোট ঘটনা। আর যেহেতু বলা হচ্ছে একটাকে দৈবচয়ন পদ্ধতিতে, দৈবচয়ন মানে ইংরেজি হচ্ছে র্যান্ডমলি। ওকে, তার মানে র্যান্ডমলি যদি আমরা একটা সংখ্যা নেই, তাহলে সেটা বর্গ হওয়ার সম্ভাবনা কত। তাহলে 1 থেকে 140 পর্যন্ত বর্গ সংখ্যা আছে। 1-এর বর্গ তার মানে হচ্ছে 1, 2-এর বর্গ তার মানে 4, 3-এর বর্গ তার মানে 9, 4-এর বর্গ তার মানে কত? 16। এভাবে ডট 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 ডট। তাহলে বলেন তো দেখি 20-এর বর্গ কত? 20-এর বর্গ হচ্ছে 420, 20-এ 400। আর 21-এর বর্গ কত? 21-এর বর্গ 441। কিন্তু বলেছে 400 পর্যন্ত, 440 পর্যন্ত নিতে, তার মানে এটা হবে না, তাই না? যেহেতু এটা 441, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 20 পর্যন্ত যে বর্গ সংখ্যাগুলো আছে সেটা এই রেঞ্জের মধ্যেই পড়ে। তাহলে অবশ্যই 20টা বর্গ সংখ্যা আছে এখানে। তাহলে অবশ্যই উপরে দিব 20, অনুকূল ঘটনা। তাহলে 0 কাটা, আর 2 1 2, 22 2 44, তার মানে 1/22 হবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তাহলে দেখেন ক নম্বরে রয়েছে। তো এই অঙ্কটা যদি আগে থেকে ধারণা না থাকে, পরীক্ষার হলে কিন্তু আপনাদের জন্য খুবই টাফ হয়ে যাবে করা। তো সব অঙ্ক তো সহজ দিবে না, সহজ, কঠিন, তারপরে হচ্ছে মিডিয়াম টাইপ, সব মিলেই কিন্তু পরীক্ষা। আপনি যদি 20টা অঙ্ক আসে প্রাইমারিতে, তাহলে 20টার মধ্যে যদি আপনি 15টা প্লাস অঙ্ক রাইট করতে পারেন, তো আশা করা যায় যে আপনার রেজাল্ট আসবে। ওকে, কেননা যিনি 15 প্লাস অঙ্ক রাইট করতে পারবেন, তার কিন্তু অন্যান্য প্রিপারেশনও খুবই ভালো হবে। তো 15 প্লাস অঙ্ক রাইট করা কিন্তু মানে সম্ভব, যদি আপনি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে পারেন। আমার মনে হয় যে যদি কেউ 500 প্লাস অঙ্ক সঠিকভাবে প্র্যাকটিস করতে পারে, তাহলে 15 প্লাস অনায়াসেই সে পেয়ে যাবে। এবার দেখেন, এই টাইপের অঙ্ক কিন্তু আমি করিয়েছি, আরো একটা কিন্তু সামনে চলে এসেছে। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে, চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? তাহলে গাড়ির চাকা একবার ঘোরা মানে আমি কি বলেছি, কত ডিগ্রি কোণ উৎপন্ন হওয়া? 360 ডিগ্রি কোণ উৎপন্ন হওয়া। আর অর্ধেকবার ঘোরা মানে 180 ডিগ্রি। তাহলে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে, তাহলে প্রতি মিনিট মানে কি? প্রতি মিনিট মানে কিন্তু 60 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি যে 60 সেকেন্ডে ঘুরে কতবার? 12 বার। ওকে, তাহলে 60 সেকেন্ডে ঘুরে 12 বার। তাহলে বলেন তো 1 সেকেন্ডে কতটুকু ঘুরবে? অবশ্যই 12/60, কম বার। তাহলে 5 সেকেন্ডে কতটুকু ঘুরবে? 5 সেকেন্ডে একটু বেশি ঘুরবে, বেশি মানে গুণ। তাহলে 12 গুণন 5 ভাগ হচ্ছে 60, এতবার। তাহলে আমি কাটাকাটি করব, 5 12 60, 12 বারও কেটে দিলাম একবার, তার মানে একবার ঘুরবে, তাই না? তাহলে একবার ঘোরা মানে কি? 360 ডিগ্রি ঘুরবে। এই যে দেখেন 360 ডিগ্রি হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এভাবেই কিন্তু বুঝে বুঝে অঙ্কগুলো সলিউশন করতে হবে আপনাদেরকে। এবারে এই অঙ্কটা দেখেন, ভিভিআই দিয়ে দিচ্ছি আমি এই অঙ্কটাকে, একটু সংখ্যা কম বেশি করে দিয়ে এই ধাঁচের অঙ্ক দিতে পারে, আবার উল্টো দিক থেকেও দিতে পারে। এটার বর্গমূল কত, আবার এখানে দিয়েছে এটার বর্গমূল কত। বর্গমূল মানে কিন্তু এরকম চিহ্ন, অর্থাৎ 0.0001, তাই না? এভাবে। তো মনে রাখবেন, বর্গমূল আমরা করি, দশমিক সংখ্যার বর্গমূল আমরা এইভাবে করি টান দিয়ে। তো 0 আছে 0 দিয়ে দিব, দিয়ে জোড়া জোড়া মেলাবো। তার মানে এই দুইটা শূন্যের জন্য একটা শূন্য দিব, এই 0 1-এর জন্য একটা 1 দেবো। আমি আর নিচে নিচে লিখছি না। তো মনে রাখবেন, জোড়া জোড়া মিল করতে গেলে এভাবে আমাদের অ্যান্সার হবে, অর্থাৎ 2 শূন্যের মধ্যে 1 শূন্য, আর এই 0 1-এর মধ্যে একটা 1। তাহলে 0.01, অর্থাৎ ঘ নম্বরটাই আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এটা কিন্তু আপনাদের আরো বিস্তারিত ধারণা নেয়ার দরকার রয়েছে। তো এই সংক্রান্ত স্পেসিফিক আমি একটা ভিডিও আপলোড করব, সেখানে বর্গমূল সংক্রান্ত যত ধরনের প্রশ্ন আছে সবগুলো আমি আপনাদেরকে শেখাবো।
তো পরবর্তী সময়ে আমি জিনিসটা করাবো। আপনারা যদি কেউ শিখতে চান তো অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন যে আমি দশমিকের বর্গমূল ভালোভাবে শিখতে চাই। যদি বেশি সংখ্যক কমেন্টস আসে তাহলে অবশ্যই আমি ডেডিকেটেড একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবারে দেখেন প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার 2012 সালের ড্যাফোডিল 02 এর একটা প্রশ্ন, যেটা পরীক্ষাটা 12/10/2012-তে অনুষ্ঠিত হয়েছে। তো অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সহকারী শিক্ষক বলেন আর প্রধান শিক্ষক বলেন, যে কোনো পরীক্ষাতেই কিন্তু আসতে পারে। তো দেখেন বলা হচ্ছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে। আমরা একটা সূত্র বা রুল দিয়ে অঙ্কটা করতে পারি, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস উপরে হচ্ছে a ইন্টু বি, তার নিচে হচ্ছে 100। মনে রাখবেন বৃদ্ধি মানে প্লাস আর হ্রাস মানে মাইনাস। ওকে, তাহলে এর মান কত? এর মান হচ্ছে +20 আর বির মান কত? বির মান হচ্ছে -10। এইভাবে আমরা অ্যাপ্লাই করে দিব এই অঙ্কটাতে। তাহলে দেখেন কি হবে, a মানে হচ্ছে +20 প্লাস বি মানে হচ্ছে -10 প্লাস উপরে a ইন্টু বি, তাই না? তাহলে এর মান হচ্ছে +20 আর বির মান হচ্ছে -10, ভাগ কত? 100। তাহলে 20 দিলাম, প্লাসে মাইনাসে -10 দিলাম, প্লাস এই প্লাস আর মাইনাস কি হবে? অবশ্যই মাইনাস হবে, এখানে মাইনাস থাকলো। তাহলে 0 0 0 0 কাটা, তাহলে 2 একে কত? 2। তাহলে এখানে 20 আর -10 আর -2 হচ্ছে -12। তাহলে 20 থেকে 12 বাদ দিলে কত? 8। তার মানে 8%। যেহেতু পজিটিভ আসলো তার মানে বৃদ্ধি। এই যে দেখেন 8% বৃদ্ধি। এই অঙ্কগুলো এভাবে করতে হবে। আমি নিশ্চিতভাবেই বলতে পারি এই অঙ্কটা আসার চান্স খুবই বেশি, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমি আবারও বলছি আপনাদেরকে, এই ধাঁচটা আপনারা প্র্যাকটিস করে যাবেন। এখানে 20%, 10%, মানে 30%, যে কোনোটা দিয়ে কিন্তু অঙ্কটা দিয়ে দিতে পারে। এবারে এই প্রশ্নটা দেখেন, 7, 10, 16, 28, 52 ধারাটির পরবর্তী সংখ্যা কত? আপনারা খেয়াল করবেন এরকম ধারার বা সিরিজের ক্ষেত্রে প্রতি পদে বৃদ্ধি কত? 7 থেকে 10 3 বৃদ্ধি পেয়েছে, 10 থেকে 16 6 বৃদ্ধি পেয়েছে, 16 থেকে 28 6 2 8 মানে 12 বৃদ্ধি পেয়েছে, 28 থেকে 52 8 4 12 তার মানে 24 বৃদ্ধি পেয়েছে। তাহলে বলেন তো পরেরটা অবশ্যই 48 বৃদ্ধি পাবে, কেননা বৃদ্ধির হারটা প্রত্যেক ক্ষেত্রে ডাবল হচ্ছে। তাহলে 52 আর 48 যেটা হবে সেটাই সঠিক উত্তর। 52 আর 48 কত? 100। তাহলে ধারার পরবর্তী সংখ্যা অবশ্যই 100। এভাবে যদি খেয়াল করতে পারেন তাহলে খুব দ্রুত কিন্তু এই অঙ্কগুলো আপনার হয়ে যাবে। এবার এই অঙ্কটা দেখেন, এটা প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছে এবং এই ধাঁচের একটা অঙ্ক কিন্তু আমি করে দিয়েছি, যদিও একটু ভিন্নভাবে। তবে আমরা যদি এই অঙ্কটাকে সাজিয়ে লিখি তাহলে আগের মতোই হবে। আচ্ছা বলেন তো এক্স এর উপর স্কোয়ার মানে কি? কয়টা এক্স আছে? এক্স ইন্টু এক্স, তাই না? তাহলে 0.004 এর উপর স্কোয়ার মানে কি? তাহলে 0.04 গুণন 0.004, তার মানে 2 বার আছে। তাহলে ইকুয়াল 0 পর এখানে 3 ঘর, এখানে 3 ঘর, মোট 6 ঘর। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ঘর, 4 আর 4 গুণ করলে 4 4 16, আর বাকি 4 ঘর আমি 0 দিয়ে মেকআপ করে দিলাম। তাহলে দেখেন কয়টা শূন্য? 0.4016। এই যে দেখেন 0.4016। আপনার কিন্তু এভাবেই অঙ্কটা করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটাও। হ্যাঁ, আমি যেটাকে গুরুত্বপূর্ণ বলবো তার মানে অবশ্যই আপনাকে প্র্যাকটিসে রাখতে হবে অঙ্কগুলো। তো আমি যেটা বলেছি এক পর্যায়ে যে 500 বা 600-র মতো অঙ্ক যদি আপনি করতে পারেন, তার মানে সেফ জোনে থাকার জন্য আপনাকে 600-র মতো অঙ্ক করতে হবে। তো এই 600 অঙ্ক নিয়ে আমি একটা পিডিএফ শিট বানিয়েছি, যে শিটটা আপনি যদি নিতে চান তাহলে এর মূল্য হচ্ছে 70 টাকা। পাশাপাশি মানে এই শিটের অঙ্কগুলো সিরিয়াল অনুযায়ী আমার কিন্তু সমাধান করে দেয়া থাকবে, তবে শিটে নয়, ইউটিউবে আমি সিরিয়াল অনুযায়ী সমাধান করে দিব যাতে করে আপনারা শিখতে পারেন। আর শিটের মধ্যে অঙ্কগুলো শুধু এমসিকিউ আকারে থাকবে। এর পাশাপাশি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, তথ্য প্রযুক্তি যে বিষয়গুলো রয়েছে সবগুলোর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ মানে সাজেশনমূলক কিছু প্রশ্ন সিলেক্ট করে রেখেছি, যেগুলো পড়তেই হবে। মানে ওগুলো থেকে আশা করি আমি যে 40 থেকে 50% কমন চলে আসতে পারে, যেহেতু আমার কিছুটা ধারণা রয়েছে যে প্রাইমারিতে বা প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা বা সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোন ধাঁচের অঙ্কগুলো আসবে। ওকে, তো সেটা সহ আপনারা চাইলে নিতে পারেন। দাম হচ্ছে মাত্র 70 টাকা। 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, করে বলবেন যে প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার শীট নিতে চাই, তাহলে আমি পিডিএফ শীট আপনাকে দিয়ে দেব। তবে কখনোই আপনি এখান থেকে শতভাগ কমন পাবেন না। জাস্ট এটা আমার বিগত দিনের ধারণার পরিপ্রেক্ষিতে আমি তৈরি করেছি শীটটা। তো এটা কিন্তু কখনো রেফারেন্স হিসেবে নেওয়া যাবে না যে শুধু এতটুকুই পড়বেন। তবে যদি কেউ একেবারেই জিস্ট বা সারমর্ম টাইপের বিষয় পড়তে চান যে কোনগুলো একেবারেই বাদ দেওয়া যাবে না, তো আমার 4000-এর মতো প্রশ্ন এখানে কিন্তু এমসিকিউ আকারে 4টা অপশন, পাশে উত্তর এভাবে সিলেক্ট করা রয়েছে।
আলাদা আলাদা পিডিএফ ফাইল, বাংলা আলাদা, ইংরেজি আলাদা, গণিত আলাদা, সাধারণ জ্ঞান আলাদা, এভাবে রয়েছে। চাইলে আপনি কালেক্ট করে এটা পড়তে পারেন। ওকে, তো এবার আমি পরেরটাতে যাচ্ছি। এবারে বীজগণিতের একটা অঙ্ক এসেছে। দেখেন কি দেওয়া আছে অঙ্কটাতে। দেওয়া আছে a প্লাস বি এর ভ্যালু হচ্ছে 12 এবং এ বি এর ভ্যালু হচ্ছে 35। মান বের করতে হবে কিসের? মান বের করতে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি বলেন? অবশ্যই a প্লাস বি তারপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab। তাহলে মান যদি বসাই দেই a প্লাস বি এর ভ্যালু কত? 12। তাহলে 12 এর উপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি এর ভ্যালু কত? 35। তো বসাই দিলাম 35। তাহলে 12 12 কত? 144 মাইনাস 35 দুগুণ কত? 70। 144 থেকে 70 বাদ দিলে কত হয়? 74। তাহলে 74 আমাদের সঠিক উত্তর। অবশ্যই খ নম্বরটাই রাইট। তো এই ধাঁচের অঙ্কগুলো যদি আপনি মনে করেন যে না আমি কোনো সূত্র বা অনুসিদ্ধান্ত জানি না, কিভাবে করব সেটাও করতে পারবেন পর্যবেক্ষণের মাধ্যমে। কিভাবে সেটা বলেন তো? দুটি সংখ্যা যোগ করলে 12 আর গুণ করলে 35 কিভাবে হয়? তাহলে 7 5 12 আর 5 7 কত? 7 আর 5 গুণ করলে 35। তাহলে 7 একটা, এর মান 7 আর বির মান হচ্ছে 5। তাহলে করা যায়। তাহলে 7 এর উপরে স্কোয়ার আর 5, তার মানে 5 এর উপরে স্কোয়ার। তাহলে 7 7 49 আর 5 5 কত? 25। তাহলে 9 5 14, 4 হাতে 1, 4 2 6 1 7, দেখেন 74 এক্ষেত্রেও আমাদের চলে আসতেছে। তো এইভাবে যে আপনি সব অঙ্কই করতে পারবেন এমনটা না, কিন্তু কিছু কিছু অঙ্ক আপনি মুখে মুখে এভাবে সূত্র বা অনুসিদ্ধান্ত ছাড়াও ক্যালকুলেশন করতে পারবেন। এবারে একটা উৎপাদক এসেছে। দেখেন উৎপাদক নানা ধরনের আসতে পারে এবং কঠিন যদি আসে তাহলে ফাংশনের আসবে, আর সহজ যদি আসে এরকম আসবে। তাহলে দেখেন এখানে দেওয়া রয়েছে 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3 এবং উৎপাদক সহজ হলেও যদি নিয়ম না জানেন তাহলে কিন্তু করতে পারবেন না। উৎপাদকের সময় কি করতে হয়? প্রথমে কমন যায় কিনা সেটা দেখতে হয়। যদি কমন না যায় তাহলে প্রথম পদটা আর তৃতীয় পদটা আমাদের মানে প্রথম আর শেষ পদটা গুণ করতে হয়। তাহলে 2x স্কোয়ার আর মাইনাস 3 গুণ করলে কত হয়? মাইনাস 6x স্কোয়ার। তো এই মাইনাস 6x স্কোয়ারকে এমনভাবে ভাঙাতে হয় যেন মাঝের মাইনাস এক্স হয়। তাহলে 3 দুগুণ 6, অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি 3x ইন্টু 2x, তাই না? তাহলে দেখেন 3x থেকে 2x প্লাস মাইনাস করলে এটা কিন্তু প্লাস, প্লাস মাইনাস করলে একটা x হবে মানে মাইনাস এক্স, আর এই দুটো গুণ করলে মাইনাস 6x স্কোয়ার হবে। তো এভাবে মেলাতে হয়। তাহলে 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 3। তাহলে এখানে কি কমন যায়? কমন যায় অবশ্যই এক্স, এক্স কমন নিলে থাকে 2x মাইনাস 3 আর প্লাস এখানে 1 কমন নিলে থাকে 2x মাইনাস 3। তাহলে ইকুয়াল এই দুইটা কমনের মধ্যে একটা, তাহলে 2x মাইনাস 3 নিলাম। আর আনকমন কি? x আর প্লাস 1, তাহলে এটাও নিতে হবে x প্লাস 1। দেখেন তো দেখি কোথায় রয়েছে অ্যান্সারটা? এই যে ক নম্বরে রয়েছে, তাই ক নম্বরটাই আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ড্যাফোডিলের পর প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2012 এর ডালিয়া কোডের যে অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, মানে আসতে পারে আপনাদের সামনের দিনের পরীক্ষাগুলোতে, সেই অঙ্কগুলোতে আমরা চলে যাচ্ছি। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে হচ্ছে বাহুর সংখ্যা 6 না বলে বলতে পারে বাহুর সংখ্যা 5টা হলে, 7টা হলে, 8টা হলে, তাই না? ষড়ভুজ, পঞ্চভুজ, অষ্টভুজ বা দশভুজ এভাবে বলতে পারে। তো এই অঙ্কটাতে বলা হচ্ছে একটি বহুভুজের বাহুর সংখ্যা 6 হলে বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত? তো আমরা 6 বাহু বিশিষ্ট একটা বহুভুজ তৈরি করি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আনুমানিক 6 বাহু বিশিষ্ট আমরা একটা বহুভুজ তৈরি করে ফেলেছি। তো এই 6 বাহু বিশিষ্ট বহুভুজ দ্বারা আমি দেখি আগে যে কয়টা মানে ত্রিভুজ তৈরি করা যায়, যেন একটা বাহু আর একটা বাহুকে ছেদ না করে। তাহলে একটা ত্রিভুজ তৈরি করা যাচ্ছে, আর একটা ত্রিভুজ তৈরি করা যাচ্ছে, এখানে আর একটা ত্রিভুজ তৈরি করা যাচ্ছে, এবং একটা বাহু কিন্তু আর একটা বাহুকে ছেদ করেনি। এখানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, মানে 4টা ত্রিভুজ হয়েছে। আমি চাইলে কিন্তু এই দিক থেকে টান দিতে পারতাম, কিন্তু এটা কিন্তু ছেদ করতেছে, এই জন্য এটা টান দেওয়া যাবে না। তো আমরা জানি একটা ত্রিভুজ মানে কিন্তু 180 ডিগ্রি। তাহলে 4টা ত্রিভুজ মানে গুণন 4, তাহলে 4 18 72, 720 ডিগ্রি। তো 720 ডিগ্রি তো আর অ্যান্সারে নেই, অ্যান্সার আছে সমকোণ আকারে। তো যেহেতু সমকোণ আকারে আছে, আমরা জানি এক সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে 720 ডিগ্রিকে যদি আমি 90 ডিগ্রি দ্বারা ভাগ করি তাহলে 0 0 কাটা 8 নং 72, তাহলে অবশ্যই 8 সমকোণ আমাদের সঠিক উত্তর। 8 সমকোণ মানেই কিন্তু আসলে 720 ডিগ্রি। তো এভাবে বুঝে বুঝে করতে হবে। তো আসেন, যদি একটা চতুর্ভুজ হয় তাহলে এই চতুর্ভুজ কয়টা সমকোণ তৈরি করে? অবশ্যই একটা চতুর্ভুজ কয়টা সমকোণ তৈরি করে বলেন তো দেখি? অবশ্যই 4টা। কিভাবে সেটা? তাহলে বলেন দেখি এখানে 4টা সমকোণ আছে কিনা?
অবশ্যই 4টা সমকোণ আছে, তাহলে সঠিক উত্তর 4 সমকোণ। কিন্তু আমরা যদি বুঝতে চাই যে আসলে 4 সমকোণ কিভাবে হয়েছে, তো এই চতুর্ভুজ দ্বারা আমরা কয়টা ত্রিভুজ বানাতে পারি? 2টো ত্রিভুজ বানাতে পারি। দেখেন এরকম টান দিয়ে, তাহলে এটা একটা ত্রিভুজ, এর একটা ত্রিভুজ। এক ত্রিভুজ মানে 180 ডিগ্রি, তাহলে দুইটা ত্রিভুজ মানে গুণন 2, তাহলে 18 দুগুণ 36, 360 ডিগ্রি। তাহলে আমরা 360 ডিগ্রি পেয়েছি। তো আমি তো বলেছি কয়টা সমকোণ, যেহেতু সমকোণ আকারে অ্যান্সার থাকে, তাই না? তাহলে 90 দ্বারা ভাগ করব আমরা, 0 0 কাটা, তাহলে 4 নং 36, তাহলে 4 সমকোণ হচ্ছে। তো এভাবে কিন্তু আমাদের বুঝতে হবে আগে। পঞ্চভুজ হলে একইভাবে আমরা করব। ওকে, এবার আসেন পরেরটা। এভাবে মানে এই অঙ্কটা দেখেন হচ্ছে বহুল ব্যবহৃত একটা অঙ্ক, মানে বারবার আসে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই ধাঁচের আসতে পারে কিন্তু আপনাদের। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? আমরা শর্টকাট মেথডেও করতে পারি, পাশাপাশি ডিটেলস মেথডেও করতে পারি। তো আমরা আগে ডিটেলস মেথডে অঙ্কটা করি। ধরেন এই হচ্ছে একটা সরলরেখা, এই সরলরেখাটার মান ধরেন আমি দিলাম 10। তাহলে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ, তাহলে এর উপর বর্গ করলে 10-এর বর্গ কত হয়? 10 10 কত? 100। ওই সরলরেখার অর্ধেকের উপর, তাহলে এই সরলরেখার অর্ধেক কি? অর্ধেক হচ্ছে এটা। তো মান কত? মান অবশ্যই 10-এর অর্ধেক 5, তাহলে 5। তাহলে অর্ধেকের উপর অঙ্কিত বর্গ, তাহলে 5-এর বর্গ কত? 5 5 কত? 25। তাহলে কোনটা কার কত গুণ? তাহলে 25 আর এখানে 100, দুটো অ্যান্সার বের হয়েছে। তাহলে 25-এর 4 গুণ হচ্ছে আমাদের 100, তাহলে ওই জন্য সঠিক উত্তর 4 গুণ। এবার আসেন আমরা শর্টকাট মেথডে যদি চিন্তা করি, তাহলে কি হয়? শর্টকাট মেথডে আমরা বলতে পারি, যেহেতু বলেছে অর্ধেক, তাহলে অর্ধেক মানে কি? 2 এর মতো, তাই না? মানে 2 ভাগের 1 ভাগ। তাহলে অর্ধেক মানে এটার উপরে স্কোয়ার করে দিলে, মানে 2 এর উপরে স্কোয়ার করে দিলে কত হবে? 2 দুগুণ 4 অ্যান্সার। যদি বলে 1/3, তাহলে 3 এর উপরে স্কোয়ার করে দিলে 9 হবে সঠিক উত্তর। যদি বলে 1/4, তাহলে 4 এর উপরে স্কোয়ার করে দিলে 16 হবে সঠিক উত্তর। এভাবেও কিন্তু পরীক্ষায় আসতে দেখা যায়। ওকে, এবার পরেরটাতে যাচ্ছে। এবারে দেখেন খুবই ইজি একটা অঙ্ক এসেছে, একেবারেই ইজি অঙ্ক। তো দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল দেওয়া আছে এবং এবি এর মান বের করতে বলা হচ্ছে। আমরা একটা অনুসিদ্ধান্ত জানি এবি এর, এবি ইকুয়াল a প্লাস বি ভাগ 2 তার উপর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ভাগ 2 তার উপর হোল স্কোয়ার। এটা দিয়ে করলেও আমরা সরাসরি করতে পারবো। তাহলে a প্লাস বি এর ভ্যালু 5 আছে, তাহলে 5 ভাগ 2 তার উপর স্কোয়ার দিয়ে দিলাম। মাইনাস a মাইনাস বি এর ভ্যালু 3 আছে, তাহলে 3 ভাগ 2 তার উপর স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে কত হয়? 5 5 25 আর 2 দুগুণ 4, মাইনাস 3 3 9 আর 2 দুগুণ 4, তাহলে লসাগু হচ্ছে 4। 4 4 ভাগ করলে 1, 1 দ্বারা 25 গুণ করলে 25, 4 1 4, 1 দ্বারা 9 গুণ করলে 9, তাহলে কত থাকতেছে? 25 থেকে 9 গেলে 16, তাহলে 16 ভাগ 4 আমাদের সঠিক উত্তর হচ্ছে 4। এই যে দেখেন খ নম্বরটা রাইট। এবার আসেন সুপার শর্টকাট মেথড আমি দেখাচ্ছি। মনে রাখবেন দুটি সংখ্যার যোগফল আর বিয়োগফল দেওয়া থাকলে আপনারা ওই সংখ্যা দুটোর মধ্যে বড়টা এবং ছোটটার মান, মানে বড়টা ধরলাম a আর ছোটটা ধরলাম b। আমাদের কিন্তু জানতে চাচ্ছে a ইন্টু বি ইকুয়াল টু হোয়াট, তাই না? কিছু চিহ্ন নাই মানে কি? গুণ চিহ্ন। তাহলে বলেন তো দুটি সংখ্যার যোগফল আর বিয়োগফল যদি থাকে, তাহলে যোগফলের মান 5 আর বিয়োগফলের মান 3। তো শর্টকাট মেথডে এর মান বের করবেন কিভাবে? এই দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে এর মান পাওয়া যাবে, আর এই দুটো সংখ্যা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে b এর মান পাওয়া যাবে। তাহলে 5 3 8, 8কে 2 দ্বারা ভাগ করলে 4 হচ্ছে এর মান। আর 5 থেকে 3 গেলে 2, 2কে 2 দ্বারা ভাগ করলে 1, 1 হচ্ছে বি এর মান। তাহলে বলেন তো a ইন্টু বি মানে 4 ইন্টু 1, 4 1 4। যারা বুঝতে পেরেছেন তারা কিন্তু এই ধাঁচের অঙ্ক 5 সেকেন্ডের মধ্যেই আপনারা, মানে উইথিন 5 সেকেন্ডসের মধ্যেই আপনারা করে ফেলতে পারবেন। ঠিক আছে, এবারে বারবার রিপিট হওয়া একটা অঙ্ক আমি আপনাদের দেখাচ্ছি এবং এই অঙ্কটা আমি করে দিব না, দেখি আপনারা নিজেরা করতে পারেন কিনা। এবং এই অঙ্কটা প্রচুর পরিমাণে বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে। তো এটা আমি HW দিচ্ছি, এটা আপনারা অবশ্যই করবেন। করার পরে অ্যান্সারটা কমেন্ট সেকশনে জানাবেন। যে ধরেন HW1, এটা এখানে 4 নম্বর ধরার দরকার নেই বা 8 নম্বর ধরার দরকার নেই। তাহলে HW1 এর অ্যান্সারটা কত আসবে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন। এবং এই অঙ্কটা কিন্তু মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক যে কোনো চাকরির পরীক্ষার জন্য, সেটা কি রিটেন কি এমসিকিউ, মানে কি রিটেন কি হচ্ছে এমসিকিউ টাইপ, তো যে কোনো পরীক্ষায় আসতে পারে। এবারে আমি আর একটা দিচ্ছি HW, এটা হচ্ছে HW নাম্বার 2। ওকে, এটাও আপনারা করবেন। করার পরে অ্যান্সারটা কত হবে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবেন। ক খ গ ঘ 4টা অপশন কিন্তু। এবারে আমি আরেকটা HW দিচ্ছি, এটা হচ্ছে HW নাম্বার হচ্ছে 3। এই ধাঁচের ভগ্নাংশের নিচের কোনটি এত থেকে বড়, এত থেকে ছোট, বা নিচের কোনটি ক্ষুদ্রতম, নিচের কোনটি বৃহত্তম, এগুলোও কিন্তু প্রচুর পরিমাণে আসে বিভিন্ন চাকরির পরীক্ষা। আমি কিন্তু অনেকবার করে দিয়েছি, এই জন্য আজকে আর করে দিলাম না। এটা হচ্ছে HW3 দিয়ে দিলাম আমি।
এবারে আরেকটা চাকরির পরীক্ষার প্রশ্নে আমরা গিয়েছি। প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2012 ক্যামেলিয়া কোড 5 10/10/2012-তে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে। এগুলো কিন্তু বিভিন্ন ধাপের পরীক্ষা। তো দেখেন, কোন ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি কত? 180, 270, 360, 540। খুবই সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা। তো আমি ধরে নিলাম ত্রিভুজটা ধরেন সমবাহু। তো এই একটা বাহু, এই একটা বাহু, ওকে, এই একটা বাহু আমি একটু বাঁকা করে অঙ্কন করলাম। ধরে নিলাম যে এই বাহুগুলো পরস্পর কি সমান, অর্থাৎ এটা যতটুকু, এটাও ততটুকু, এটাও ততটুকু। যেহেতু বাহুগুলো সমান, তাহলে কোণগুলোও পরস্পর সমান। তাহলে আমরা তো জানি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180-কে 3 দ্বারা ভাগ করলে 3 6 18, তাহলে প্রতি অংশে 60 ডিগ্রি করে পড়ে। তাহলে এটাও 60, এটাও 60 এবং এটাও 60, 60 ডিগ্রি। তাহলে যেহেতু 3 বাহুকে একইভাবে বর্ধিত করতে বলেছে, তাহলে এটা বর্ধিত করলে আমরা এই দিকে বাড়ালাম, এটা যদি বর্ধিত করি তাহলে আমরা এই দিকে এটাকে বাড়ালাম, আর এটা যদি বর্ধিত করি তাহলে আমরা এটাকে উপর দিকে বাড়ালাম, তাই না? এভাবে। তাহলে বর্ধিত করলে, বর্ধিত কি বলা হচ্ছে, বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ, তাহলে এই ভিতরের কোণটা কিন্তু অন্তস্থ, তাহলে এটা হচ্ছে বহিস্থ কোণ। এটা কিন্তু অন্তস্থ, তাহলে এটা হচ্ছে বহিস্থ কোণ। এটা অন্তস্থ, তাহলে এটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে ভিতরেরটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে আমরা তো জানি এক সরল কোণ মানে কত, 180 ডিগ্রি, তাই না? তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে বাইরেরটা 120। এটা যদি 60 ডিগ্রি হয়, এটাও 120। এটা 60 ডিগ্রি হলে এটাও 120। তার মানে ভেতরেরটা, অন্তস্থটা 60 ডিগ্রি, বহিস্থটা 120 ডিগ্রি। তাহলে তিনটা বহিস্থই তো 120 ডিগ্রি, যেহেতু সেম, তাই না? তাহলে 120 গুণন 3, 3 12 36, তার মানে টোটাল হচ্ছে 360 ডিগ্রি। এটা আপনি মুখস্থও রাখতে পারেন যে কোনো ত্রিভুজের তিনটি বাহুকে যদি বর্ধিত করা হয়, সেটা যে কোনো ধরনের ত্রিভুজ হোক, সমকোণী, সমদ্বিবাহু, সমবাহু, বিষমবাহু, যে কোনো ত্রিভুজ হোক না কেন, সেটার বহিস্থ কোণের সমষ্টি হবে অবশ্যই 360 ডিগ্রি বা 4 সমকোণ। এটা সবসময়ের জন্য প্রযোজ্য। এবারে এটা দেখেন, এটাও কিন্তু প্রচুর পরিমাণে রিপিট হয়। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 ও 4 সেমি হলে এর অতিভুজের মান কত? তো মনে রাখবেন, সমকোণী ত্রিভুজের একটা সূত্র, সেটা হচ্ছে অতিভুজ তার উপর যদি আমরা স্কোয়ার করি, তাহলে এইটা ইকুয়াল লম্বের উপর স্কোয়ার প্লাস ভূমি তার উপর স্কোয়ার, এটার সমষ্টির সমান হবে। অর্থাৎ অতিভুজের উপর স্কোয়ার করলে যা হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করলে তাই হবে। আমি যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করি, ধরেন এটা একটা সমকোণী ত্রিভুজ আমি অঙ্কন করলাম। আমি যদি বলি যে এই সমকোণী ত্রিভুজের বড় বাহু হচ্ছে এটা, এটা হলো অতিভুজ। আর এই লম্ব, ধরেন লম্বটা আমি দিলাম 3, তাহলে দিয়ে দিলাম লম্বটা 3। আর ভূমিটা কত দিলাম? ভূমিটা দিলাম, মানে যেহেতু সমকোণ সংলগ্ন বলেছে, তাই না? তাহলে সমকোণ তো এটা 90 ডিগ্রি, ওকে। তাহলে 90 ডিগ্রি সংলগ্ন একটা লম্ব ধরলাম 3 আর ভূমি ধরলাম কত, 4। তাহলে অতিভুজ কত জানতে চাচ্ছে, তো অতিভুজের ভ্যালুটা আমি এক্স ধরলাম। তাহলে বলেন তো অতিভুজ স্কোয়ার, তার মানে এক্স এর উপর স্কোয়ার ইকুয়াল টু লম্ব কত, 3, তাহলে 3 এর উপর স্কোয়ার প্লাস ভূমি কত, 4, তাহলে 4 এর স্কোয়ার। তাহলে এক্স এর স্কোয়ার ইকুয়াল টু 3 3 9, 4 4 16, 16 আর 9 কত, 25। তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু এই দিকের স্কোয়ার এদিকে আসলে √25 হয়ে যাবে। 25কে রুট করলে কত হয়, 5। তাহলে এটা অবশ্যই 5 হবে। তার মানে আমরা বলতে পারি যে একটা যদি 3 হয়, আর একটা 4, এবং অবশ্যই আর একটা কি হবে, 5 হবে। তো এইভাবে আমরা যদি কয়েকটা সূত্র, মানে কয়েকটা সংখ্যা মনে রাখতে পারি, তাহলে এইরকম অঙ্ক আমরা করতে পারি। মনে রাখবেন, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা যদি 6 হয়, একটা 8 হবে এবং আর একটা হবে 10। এভাবে, কেননা 10 10 100, এটা অতিভুজ, আর এটা 6 6 36 আর 8 8 64, 36 আর 64 মিলে 100 মিলে যাবে। আর একটা যদি 5 হয়, একটা যদি 12 হয়, আর একটা অবশ্যই 13 হবে, কেননা 5 5 25, 12 12 144, 25 আর 144 169, আর 13 13 169। এভাবে কিন্তু জিনিসটা মিলে যাবে। তাহলে কয়েকটা জিনিস মনে রাখেন, 3 4 5, 6 8 10, আর একটা হচ্ছে 5 12 এবং 13। এইভাবে মনে রাখবেন, তাহলেই কিন্তু আপনারা খুব দ্রুত প্রশ্নগুলোর উত্তর করতে পারবেন। এবার আসেন, ঐকিক নিয়ম টাইপের এই ধাঁচের অঙ্ক কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় আমরা আসতে দেখি। 15টি ভেড়ার মূল্য 5টি গরুর মূল্যের সমান। 2টি গরুর মূল্য 3000 টাকা হলে 6টি ভেড়ার মূল্য কত? খুবই সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা। তো বলা হচ্ছে কি, 15টি ভেড়ার মূল্য 5টি গরুর মূল্যের সমান, আর 2টি গরুর মূল্য 3000 টাকা হলে 6টি ভেড়ার মূল্য কত? আচ্ছা, 2টা গরুর মূল্য যদি 3000 টাকা হয়, বলেন তো তাহলে একটা গরুর মূল্য কত? অবশ্যই 1500 টাকা। তাহলে একটা গরুর মূল্য যদি 1500 টাকা হয়, তাহলে 15টা ভেড়ার মূল্য 5টি গরুর মূল্যের সমান। তাহলে 5টা গরুর মূল্য কত? 5 15
75 তার মানে 7,500 টাকা। আর এই 7,500 টাকাই হচ্ছে 15টা ভেড়ার মূল্য। তাহলে আমরা বের করি একটা ভেড়ার মূল্য কত। তাহলে 7,500কে 15 দ্বারা ভাগ করলে 5 15 75 আর 2টা শূন্য দিয়ে দিলাম। তাহলে একটা ভেড়া হচ্ছে 500 টাকা। তাহলে 500 টাকা কি একটা ভেড়া, এটা আমরা বের করলাম। তাহলে 6টা ভেড়া কত, তাহলে 500কে কত দ্বারা গুণ, 6 দ্বারা গুণ, তাহলে 5 6 30, তার মানে 3,000 টাকা হচ্ছে 6টা ভেড়ার মূল্য। এই যে দেখেন ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। এবারে 7 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে দুইটি রাশির অনুপাত 8:15, পূর্ব রাশি যদি 40 হয় তাহলে উত্তর রাশি কত। তাহলে দুইটি রাশির অনুপাত 8:15 কিন্তু, তাহলে 8:15। মনে রাখবেন অনুপাতের প্রথম রাশিটাকে আমরা বলি পূর্ব রাশি আর পরের রাশিটাকে আমরা বলি উত্তর রাশি। তো পূর্ব রাশি 40 অর্থাৎ 8-এর জায়গায় যদি 40 হয় তাহলে 15-র জায়গায় এখানে কত হবে, এটা আমাদের বের করতে বলা হচ্ছে। তাহলে বলেন তো 8-এর জায়গায় 40 কয় গুণ বৃদ্ধি পেয়েছে, 5 গুণ। তাহলে 15-র জায়গায় তো একইভাবে 5 গুণই বৃদ্ধি পাবে, তাহলে 5 15 কত হবে 75। এভাবে কিন্তু হয়েছে। আপনি চাইলে এই অঙ্কটা ইউনিটারি মেথড অথবা ঐকিক নিয়মেও করতে পারেন। আসলে ঐকিক নিয়মের ইংরেজি হচ্ছে ইউনিটারি মেথড, আপনি করতে পারেন এভাবেও। তবে আমি মনে করি যে এভাবে আমি যে বোঝালাম এটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। পরীক্ষার হলে আপনি এভাবেই চিন্তা করবেন। এবারে 11 নম্বর যে অঙ্কটা রয়েছে সিরিয়ালে সেটা দেখেন, এটাও কিন্তু মানে এই প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষারই প্রশ্ন। তো 480 জন পরীক্ষার্থীর মধ্যে 288 জন পাশ করলে শতকরা পাশ কতজন করলো। তাহলে বলেন তো মোট পরীক্ষার্থী ছিল 480, এর মধ্যে 288 জন পাশ করেছে। তাহলে 288 আমি লিখে দিলাম পাশ করেছে, শতকরা পাশ কত করলো, তাই না? তাহলে আমি এভাবে বলতে পারি, আর বিয়োগ করার দরকার নেই, কেননা ফেল তো আর বের করতে বলেনি। তাহলে 480 এর মধ্যে পাশ করেছে কত, 288 জন, 288 বলেছে, শতকরা পাশ কত, তাহলে গুণ করবো 100 দ্বারা, তাই না? তাহলে যা হবে সেটাই সঠিক উত্তর। তাহলে 0 0 কাটা দিলাম, 5 দুগুণ কত 10, তাহলে থাকলো কত বলেন তো দেখি 2, তাহলে 24 দুগুণ 48, তাহলে আমরা 24 দ্বারা এটাকে কাটবো, 24 একে 24, থাকলো কত 4 48, 24 দুগুণ 48, তাহলে 5 দ্বারা 5 আর 12 যদি আমরা গুণ করি 5 12 কত 60, তাহলে 60% হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই যে দেখেন এমন ভাবে দিয়েছে যেন ঠিকভাবে কাটাকাটি আপনারা করতে পারেন। এবারে দেখেন সিরিজ বা ধারার, এটাকে ধারা বলা যায় না, এটাকে সিরিজে বলা যায়, সিরিজের অঙ্ক। তো এই ধাঁচের অঙ্ক যদি আপনি হচ্ছে মানে শিখে থাকেন আমি যেভাবে করিয়েছি তাহলে অবশ্যই আপনি করতে পারবেন। তো যাই হোক, এটা আমি SW দিচ্ছি না, নিজেই করে দিচ্ছি, এটা BCS এ আসা একটা প্রশ্ন এবং এগুলো কিন্তু অনেক সময় আসতে দেখা যায়। কিভাবে করবেন সলিউশন দেখেন, 1 2 3 5 8 13 21 34, এটা বিয়োগ করে করে যদি আপনি করতে চান তাহলে হবে না। এটা দেখেন এখানে একটা স্পেশাল কম্বিনেশন রয়েছে, 1 আর 2 যোগ করলে 3 হয়, 3 আর 2 যোগ করলে 5 হয়, 5 আর 3 যোগ করলে 8 হয়, 8 আর 5 যোগ করলে 13 হয়, 13 আর 8 যোগ করলে 21 হয়। অর্থাৎ পূর্ববর্তী দুটি পদের যোগফল পরবর্তী পদ। 13 আর 21 যোগ করলে 34 হয়। আমি একটু অন্য কালার দিয়ে দিচ্ছি, তাহলে 34 আর 21 যোগ করলে যা হবে সেটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। যেহেতু পরবর্তী সংখ্যা আমাদের কাছে জানতে চাচ্ছে, তাহলে বলেন তো 4 আর 1 5 আর 3 আর 2 5, তাহলে 55 মানে 55 হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমরা যদি এটাকে মার্কিং করি দেখেন এক্স্যাক্টলি 55ই কিন্তু আমাদের সঠিক উত্তর এখানে রয়েছে। এইভাবেই কিন্তু আমরা অঙ্কটা সমাধান করে ফেলবো। অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আমি কিন্তু VVI দিয়ে দিলাম এই জন্য। এবারে 13 নম্বর প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম। আমি কিন্তু এর আগে করে দেইনি, কিন্তু একটা হোমওয়ার্ক আপনাদেরকে দিয়েছিলাম। তো এই ধাঁচের অঙ্ক করবেন কি, যেহেতু উপরে 2 আছে তার নিচে 7 ক নম্বর, খ নম্বরে আছে উপরে 3 তার নিচে 6, গতে আছে উপরে 5 তার নিচে কত 21, আর ঘতে আছে উপরে 1 তার নিচে 3। এগুলো কম্পেয়ার করে আপনারা ছোট বড় নির্ণয় করবেন। যেহেতু ক্ষুদ্রতমটা বের করতে বলেছে, তাহলে প্রথমে আমি এই কোণাটা গুণ করব, দেন আমি এই কোণাটা গুণ করব। তাহলে প্রথমে যদি এই কোণাটা গুণ করি 6 দুগুণ 12, আর তারপর 3 সাথে কত 21, বলেন তো কোনটা ছোট, 12 ছোট 21 বড়, তাই এটা ক্রস, যেহেতু ক্ষুদ্রতমটা বের করতে বলেছে। এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার, তাহলে 21 আর 2 গুণ করলে 21 দুগুণ 42, 7 আর 5 গুণ করলে 5 সাথে 35, তাহলে 42 বড়, তাই এটা কাটা। এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার, তাহলে 3 আর 5 গুণ করলে 3 5 15, 1 আর 21 গুণ করলে 21 1 21, তার মানে 21 বড়, তাই এটা কাটা। তাহলে 5/21 এটাই আমাদের সঠিক উত্তর। কোথায় আছে দেখেন তো, গ নম্বরে রয়েছে, তাই গ নম্বরটাই আমরা দাগালাম, দেখতে পাচ্ছি গ নম্বরটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবারে দেখেন 14 নম্বর যে প্রশ্নটা রয়েছে, এই ধাঁচের অঙ্ক কিন্তু অনেক সময় আপনারা বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার রিপিট হতে দেখেন, নিশ্চয়ই দেখেছেন। আমি কিন্তু একই কথা বারবার বলছি, আমার বলা উচিত বলে মনে করি বিধায় বলছে। তাহলে 9a² প্লাস হচ্ছে 16b², এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে। মনে রাখেন কোন একটা সংখ্যা পূর্ণবর্গ হয় এভাবে, 25 মানে 5 এর স্কোয়ার,
100 মানে 10-এর স্কোয়ার, অর্থাৎ পূর্ণবর্গ মানে কি 10 কয়টা আছে, 2টা আছে। আর একটা রাশি পূর্ণবর্গ হয় a প্লাস বি হোল স্কোয়ার এই আদলে, অথবা a মাইনাস বি হোল স্কোয়ার এই আদলে। আর a প্লাস বি হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, এটা সাজাতে পারলেও পূর্ণবর্গ হবে, অর্থাৎ a প্লাস বি 2 বার আছে, যেহেতু 10 2 বার আছে, এরকম আর কি ব্যাপারটা। তাহলে এবার আসেন, এটাকে যদি আমি পূর্ণবর্গ বানাতে চাই তাহলে 3a তার উপর স্কোয়ার করে দিব, প্লাস 16b মানে কি প্লাস 4b তার উপর স্কোয়ার করে দিব, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বানালাম। তাহলে সূত্রে 2 ইন্টু a বলতে 3a ইন্টু b বলতে 4b। আচ্ছা বলেন তো দেখি এটা পূর্ণবর্গ হলো কিনা? অবশ্যই। তাহলে এই 3a স্কোয়ার তার মানে 9a স্কোয়ার, 3 3 9 স্কোয়ার, 4b তারপর হোল স্কোয়ার মানে 16b স্কোয়ার, এটা আগে থেকেই আছে। কিন্তু এই যে মাঝখানের যে অংশটুকু আমি একটু মার্ক করে দিচ্ছি, এই অংশটুকু কিন্তু এই অঙ্কটাতে ছিল না, তাই না? তাহলে কত? 3 দুগুণ 6, 4 6 24, তার মানে 24ab। এটা যদি অতিরিক্ত নিয়ে আসতে পারি তাহলে আমাদের এটা পূর্ণবর্গ হয়ে যায়। দেখেন তো 24ab আমাদের আছে কিনা? খ নম্বরে আছে, তাই এটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে। এবারে অনুপাতের এই প্রশ্নটা দেখেন, অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে এবং দশম বিশেষ প্রিলিমিনারি টেস্ট বলেন, প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা বলেন, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বলেন, নিবন্ধন বলেন, সবগুলোতেই কিন্তু এই ধাঁচের অঙ্ক চলে আসে। 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3, ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত 3:7 হবে, অর্থাৎ রিভার্স হয়ে যাবে। তো এখানে যা থাকবে তার উল্টো জিনিসটা যদি এখানে থাকে, এটার জন্য আমরা শর্টকাট মেথড অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ মোট যে মিশ্রণটা আছে, মোট মিশ্রণটা উপরে থাকবে, আর অনুপাতের যে ছোট সংখ্যা থাকবে সেটা নিচে হবে। আমরা লিখে দিচ্ছি অনুপাতের ছোট সংখ্যা থাকবে, আর গুণ করতে হবে অনুপাতের পার্থক্য দ্বারা। অনুপাতের কি? পার্থক্য। হয়তো সূত্রটা আপনাদের কাছে বড় মনে হতে পারে, কিন্তু যখন অ্যাপ্লাই করা শিখবেন তখন কিন্তু 10 সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে, মানে তার চেয়ে কম সময় লাগবে। এই অঙ্কটাতে মোট মিশ্রণ কত? 60 লিটার, বসাই দিবেন উপরে। আর এই দুইটা অনুপাতের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কত? 3 দিবেন নিচে। আর গুণন অনুপাতের পার্থক্য মানে কি? 7 থেকে 3 বিয়োগ করলে 4, বা 3 থেকে 7 বিয়োগ করলে 4, মানে পজিটিভ পার্থক্য কত? তাহলে 4। তাহলে যা হবে 3 বিশে 60, 4 বিশে কত? 80। তার মানে এইটি হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন, আমরা কিন্তু অ্যান্সারটা দাগাই দিলাম। আমরা এবার আরেকটা অঙ্ক দেখি। এবারে এই প্রশ্নটা দেখেন, একেবারে সেম অ্যাজ, মানে আগেরটার মতোই, জাস্ট একটু সংখ্যা চেঞ্জ। এটা কিন্তু 35 বিসিএস প্রিলিতে এসেছিল। তো অঙ্কটা কি বলা হচ্ছে? 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:1। কমলার রসের পরিমাণ কি পরিমাণ বৃদ্ধি করলে, কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি 1:2 হবে? তাহলে রিভার্স আছে। তাহলে কি করবেন? মোট হচ্ছে 60, অনুপাতের ছোট সংখ্যা কত? 1, গুণন পার্থক্য কত? 2 থেকে 1 বিয়োগ করলে 1। তাহলে কাটাকাটি করলে 60ই আসতেছে। তাহলে দেখেন তো দেখি 60 কোথায় আছে? এই যে গ নম্বরে, তাই এটাই সঠিক। দেখেন, বিসিএস এর অঙ্ক আমি বলেছিলাম যে একই ধাঁচ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসে, তাহলে নিঃসন্দেহে আপনি অঙ্কটা করতে পারবেন। দেখেন 30 গ্যালন অক্টেন মিশ্রিত পেট্রোলে পেট্রোল অক্টেনের অনুপাত 7:3 যা আছে, এতে আর কত অক্টেন মেশালে পেট্রোল অক্টেনের অনুপাত 3:7 হবে? তার মানে রিভার্স হয়ে গিয়েছে। মোট কত? 30 উপরে দিবেন। অনুপাতের ছোট সংখ্যা কত? নিচে 3। গুণন কত? পার্থক্য 7 থেকে 3 বিয়োগ করলে 4। দেখেন তো 3 10 30, 4 10 কত? 40 গ্যালন হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো দেখেন, এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করলাম, আশা করি আপনারা অঙ্কগুলো ঠিকঠাক বুঝতে পেরেছেন। আমি আরো বেশ কিছু আপনাদের প্র্যাকটিস করার জন্য দেব, এবং অতি গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দিব, সেগুলো করে দিব না। আমি দেখতে চাই আপনারা অঙ্কগুলো করতে পারেন কিনা। যদি না পারেন কোনো অঙ্ক করতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখবেন। তো পরের ভিডিওতে আমি করে দেওয়ার চেষ্টা করব। 53 নম্বর অঙ্কটা দেখেন, লসগু গসগু এই টাইপের অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একেবারে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো। তো 53 নম্বর অঙ্ক, এটা আমি আপনাদের HW4 হিসেবে দিচ্ছি। তো HW4টা আপনারা করবেন, করার পরে অ্যান্সারটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর এই অঙ্কগুলো করার সময় কিন্তু মানে খাতা কলম নিয়ে বসবেন, তুলে রাখবেন, নিয়ম আমি কি কি বলতেছি সেটা লিখে রাখবেন, ঠিক আছে? এবারে এই সিরিয়ালের 99 নম্বর এবং 100 নম্বর অঙ্ক, এটা আমি HW5 দিচ্ছি, এটাকে আমি HW6 বলতেছি। তো দুটো করবেন, করার পরে অ্যান্সারটা আমাকে জানাই দিবেন। তো 99 নম্বর উত্তর হচ্ছে 8 গ্রাম, 6 গ্রাম, 3 গ্রাম, 4 গ্রাম, 4টা অপশন। এবং পরের প্রশ্নটার কি কি অপশন রয়েছে আমি একটু দেখাচ্ছি। পরের প্রশ্নটার অপশন হচ্ছে, দেখেন ক খ গ ঘ 4টা অপশন, কোনটা হবে সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এরপরে দেখেন 101 নম্বরটাও কিন্তু গুরুত্বপূর্ণ, তো এটাও আপনারা করার চেষ্টা করবেন, ঠিক আছে? এটা আমি HW দিচ্ছি, মানে সিরিয়াল অনুযায়ী আপনারা HW গুলো হিসাব করবেন। তো এবার পরেরটা আমি করে দিচ্ছি, কেননা এই ধাঁচের অঙ্ক কিন্তু আসার মতো। তো যেহেতু একটা করে দিইনি এই সিরিয়ালে, তো আজকে একটা করে দিচ্ছি এই ধাঁচের অঙ্ক। A অনুপাত B, B অনুপাত C হলে A অনুপাত B অনুপাত C ইকুয়াল টু কত? তো দেখেন A অনুপাত B কত দেওয়া আছে?
4:7। আর বি অনুপাত সি কত আছে? বি অনুপাত সি ইকুয়াল টু আছে 5:6। তাহলে মনে রাখবেন, যদি এই কোণাটা অর্থাৎ এই কোণাটা চলকে মিল থাকে, তাহলে আমরা দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি। তো এ আছে এ লিখলাম, অনুপাত দুইটা বি এর মধ্যে একটা বি, অনুপাত সি আছে সি লিখলাম। ইকুয়াল কত হবে? 4×5 কত? 20, অনুপাত 5×7 কত? 35, অনুপাত 6×7 কত? 42। তাহলে 20, 35, 42 কোথায় আছে দেখেন তো? আমাদের গ নম্বরে আছে, তাই গ নম্বরটাই সঠিক উত্তর। এবারে লসগু গসগু টাইপের, একটু আগে আমি আপনাদেরকে এইচডব্লিউ দিয়েছি, কিন্তু আমি যেহেতু অঙ্ক করে দিইনি এই লেকচারে, তো আমি অঙ্কটা করে দিচ্ছি। একটা অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসগু যদি 180 হয়, সংখ্যা দুটি কি কি? তো আমরা সংখ্যা দুটি বের করতে চাই। যেহেতু অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা ধরে নেব যে ধরি একটা সংখ্যা আমাদের কত? 3x, এবং অপর যে সংখ্যাটা আছে অপর সংখ্যাটা হচ্ছে 4x। এই যে 3:4 থেকে আমরা এটা ধরে নিলাম। তাহলে তাদের লসগু 180। তাদের বলতে কাদের? এই 3x এবং 4x। তাহলে 3x আর 4x এর লসগু আলাদা জায়গায় বের করি। তাহলে x কমন, তাহলে 3 আর 4, 3 4 12, তাহলে লসগু হচ্ছে 12x। অর্থাৎ আমরা বলতে পারি 3x এবং 4x এর লসগু 12x। তাহলে প্রশ্ন মতে বিল্ড আপ হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এই 12x ইকুয়াল টু কত? 180। তাহলে দিয়ে দিলাম 180। এই যে বিল্ড আপ হয়ে গেল প্রশ্ন মতে। তাহলে x ইকুয়াল টু উপরে 180, তার নিচে 12। তাহলে 12 1 12 থাকলো 6 60, 5 12 60। তাহলে কত? x এর মান আসলো কত? 15। তাহলে আমরা কিন্তু মান পেয়ে গিয়েছি। কার কার বলেন তো? এই 3x এবং এই 4x এর মান। কিভাবে কত কত পেলাম? 3 আর x গুণ করলে কত হয়? যেহেতু x এর মান কত? 15 পেয়েছি, তাহলে 3 আর x গুণ করলে 3 15 45, আর 4 আর x মানে 4 15 কত? 60। দেখেন তো দেখি কোথায় আছে অ্যান্সারটা? 45 এবং 60। দুঃখিত, এখানে হয়তো লিখতে আমি ভুল করেছি। কত হবে? 4 15 কত হবে? এটা 60 হবে, তাই না? তাহলে 45 আর 60 কোথায় আছে দেখেন দেখি। এই যে ঘ নম্বরে আছে, তাই ঘ নম্বরটাই আমাদের সঠিক উত্তর হিসেবে আমরা ধরে নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে সেটাও জানাবেন, খারাপ লাগলে সেটাও জানাবেন। আর আমার কাছে অনলাইনে যদি চাকরির গণিত আপনারা একেবারে শূন্য থেকে শিখতে চান, ধরে ধরে, আমার এই লেকচারগুলো যদি আপনাদের ভালো লাগে, যদি বুঝতে পারেন, তাহলে অবশ্যই জয়েন করবেন 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট করে, এবং কল করার প্রয়োজন নেই। অবশ্যই হোয়াটসঅ্যাপে টেক্সট করে আমাকে জানাবেন আপনারা। কোর্স ফি নেই আমি 1020 টাকা, 4 মাস আমি শেখাই আপনাদেরকে। পাশাপাশি পিডিএফ শিট দিব, যেখানে 1000টা অঙ্ক শর্টকাট এবং ডিটেলসে 2 মেথডেই করে দেওয়া থাকবে, এবং জুম অ্যাপে লাইভ ক্লাস হয়, টোটালি 55+ লাইভ ক্লাস হবে। আর ক্লাসগুলো পরবর্তী সময়ে আপনি রেকর্ড হিসেবে পেয়ে যাবেন। আর ক্লাসগুলো রাত 8টা থেকে 11টা এই সময়ের মধ্যেই আমি নিয়ে থাকি। অনেকেই যেহেতু চাকরি বাকরি করে, কিংবা অনেকেই গৃহিণী রয়েছে, দিনের বেলা ব্যস্ত থাকে, বিধায় ক্লাসগুলো রাতে নেওয়া হয়। তো মোটামুটি নতুন ব্যাচ আমি 2টো নিব সামনেই। আমি 4টা ব্যাচ পড়াই, শনি সোম বুধ 2টো, রবি মঙ্গল বৃহস্পতি 2টো, এভাবে শেখাই। তো যেহেতু সামনে ব্যাচ নিব, তো সেক্ষেত্রে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।